আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসি। যে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগ যে কোনো সময় আমরা তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারি। এটা কিন্তু এটার পরের বক্তব্য এবং আগের বক্তব্য এগুলো শুনে নাই, যে কারণে আমার ধারণা আজকে অথবা কালকের ভিতরেই আপনার শফিকুল আলম প্রেস সেক্রেটারি উনি এটাকে কনফার্ম করবেন যে উনি আসলে কি বোঝাতে চেয়েছেন। তারা মনে চেয়েছেন তারা ডেসপারেট বিকজ তারা দে ওয়ান্ট টু সি সামথিং, দে ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট ওয়েন আওয়ামী লীগ উইল রিটার্ন টু বাংলাদেশ। লেট মি মেক ইট ক্লিয়ার, আওয়ামী লীগ ফিরবে, নট শেখ হাসিনা। This is certain, and let me make it clear with like a diamond style words. Sheikh Hasina will never return to Bangladesh. If Awami League returns, that not before 2047. অর্থাৎ 2047 সালের আগে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে মানে ফিরতেছে না, ধরে নিতে পারেন আপনি, এটা কনফার্ম। আপনি হিসাব নিকাশ করেন মেকানিজম এবং ক্যালকুলেটর হাতে নিয়ে, আপনাকে হিসাব করতে হবে না কবে আওয়ামী লীগ ফিরতে পারে। ফর এক্সাম্পল, নেক্সট গভর্নমেন্ট, হু ইজ দ্য নেক্সট গভর্নমেন্ট? ইদার বিএনপি অর জামায়াত। ওয়ার্স্ট সিনারিও মাইট বি এ কোয়ালিশন গভর্নমেন্ট, অর্থাৎ একটা কোয়ালিশন গভর্নমেন্ট হতে পারে আগামীতে যদি মানে জামাত খুব ভালো করে এই নির্বাচনে। আওয়ামী লীগের সম্ভাবনা কোথায় আপনি আমাদেরকে বলেন। এবং আপনি যদি দেখেন দ্য ট্রেন্ডস, যেটা বিগত কয়েক বছরের নির্বাচনে আওয়ামী লীগ কোনো অবস্থাতেই মানুষের ভোটে নির্বাচিত হতে পারে নাই কখনোই। সুতরাং আওয়ামী লীগ ফিরবে না, আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা কখনোই নেই। এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওনার বাবা যদি কবর থেকে উঠে আসে বলেন মানে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা তুলে দেন আপনি, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের জনতা কখনো এটা মেনে নেবে না। কোনো গণহত্যাকারী 2090 একজন ভাই বলেছেন 2090 সালে আওয়ামী লীগ ফিরতে পারে। আমি আবার বলি, কোনো গণহত্যাকারী কখনো রাজনীতিতে ফিরেছে আপনি কি দেখেছেন? আপনি আমাকে বলেন, নাৎসি বাহিনী জার্মানিতে ফিরেছে, নাৎসি বাহিনীর কোনো এই সাইনটা পর্যন্ত দেওয়া যায় না, কোথাও দিলে সেটা আপনি যদি দেন ভুলেও, যেটা তাও আপনার রক্ষা নেই। বুঝতে হবে আপনাকে এই জিনিসটা, এবং এটা নিয়েই আমাদের ক্যালকুলেশনে যেতে হবে। সুতরাং আওয়ামী লীগের দিবা স্বপ্ন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, অনেকগুলো বিষয় আছে, আমি আপনাদেরকে বলি। এর মধ্যে একটা জিনিস হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, উনি একটা মন্তব্য করেছেন। মন্তব্যটা কি? যে ভারতের স্পেশালিটি হলো গুজব ছড়ানো বা প্রপাগান্ডামূলক তথ্য ছড়ানো, এটা নাকি ভারতের স্পেশালিটি, মানে দে আর স্পেশাল অনেক। মানে এটা বলছেন আপনার আমাদের যারা ফার্স্ট আসনের মধ্যে 3-4টা জামাতের দিকে যাচ্ছে ইনশাআল্লাহ, তবে 5টা হলেও অবাক হওয়ার কিছু নেই। I think that some twisting results will come out of this election. এটা আমি নির্দ্বিধায় আমরা ধরে নিতে পারি বা আমরা বলতে পারি, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং আওয়ামী লীগ ফিরবে এবং উল্লাস, এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা আমি আপনাদেরকে বলি যে দেখেন শেখ হাসিনা কি করেছে। লেডিস এন্ড জেন্টলম্যান, শেখ হাসিনা কি করেছে আমি আপনাদেরকে বলি। শেখ হাসিনা সব ঠুকাই, টিকটকের ঠুকাই আর ফেসবুকের ঠুকাইদেরকে জনপ্রতি ফোন দিয়ে রীতিমতো ভয়ঙ্কর সন্ত্রাস আপনার ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং রাস্তাঘাটে। এই ঠুকাইরা, এই আজকে দেখলাম আমি আরেকটা ঠুকাই মানে কান্নাকাটি করতেছে, আম্মা আমার মা মারা গেছে 16 বছরে, আপনি আমার মা, আপনি একটা বার ফোন দেন। আপনি কল্পনা করেন রাস্তাঘাটের বুবুক কুকুর এবং টুকাইয়ের মতো এদেরকে ফোন দিয়ে শেখ হাসিনা সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে সারা পৃথিবীতে। কিন্তু প্রশ্ন হলো, এই সন্ত্রাস করে কি শেখ হাসিনার রক্ষা পাবে? প্রত্যেকটা আইনের দেশে আজ অথবা কাল এই সন্ত্রাসী চক্র আওয়ামী লীগ এরাও নিষিদ্ধ হবে ইনশাল্লাহ। যেদিকে যাচ্ছে আমি মনে করি নিষিদ্ধের পথে হাঁটছে আওয়ামী লীগ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যা তারা বর্তমানে করতেছে প্রতিটা দেশে, প্রতিটা মুভমেন্ট, প্রত্যেকটা বক্তব্য being recorded এবং being noticed by the authority, যা হচ্ছে এখানে ফ্রি স্পিচ এবং ফ্রি মিডিয়া নামে ইনশাআল্লাহ যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাস নির্ভর বাংলাদেশের রাজনীতির কবর রচিত হবে আজ অথবা কাল। লিখে নিতে পারেন এখন। আমি এম রহমান মাসুম নির্দ্বিধায় আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, এই সন্ত্রাসীদের রাজনীতি আমেরিকার মাটিতে নিষিদ্ধ হওয়ার যত ধরনের উপকরণ বা এলিমেন্টস দরকার তাদের রাজনীতিতে, তত ধরনের মানে এলিমেন্টস তাদের রাজনীতিতে ইনশাআল্লাহ অলরেডি মানে আছে, এবং সেটা অলরেডি ভিজিবল এবং নোটিস বাই দ্য অথরিটি। এটা আমি কনফার্ম করে আপনাদেরকে বলতে পারি, লেডিস এন্ড জেন্টলম্যান আপনার। এবং এটা দেখতে থাকুন আপনারা, ইউরোপের যত জায়গাতে আছেন আপনারা যেখানে থাকবেন, এদের বিষয়ে রিপোর্ট করেন, এদের বিষয়ে আপনার এলাকাতে আপনার যে স্থানীয় লোকাল রিপ্রেজেন্টেটিভ, প্লিজ ডু সেন্ড এর ইমেল। একটা করে ইমেল ছাড়েন আপনারা, একটা করে যদি ইমেল দেন, 100টা করে ইমেল যদি প্রতিদিন কোনো ইউরোপিয়ান কান্ট্রি থেকে তাদের রিপ্রেজেন্টেটিভ ইউরোপিয়ান মেম্বার পার্লামেন্টের কাছে যায়, আমি মনে করি it is almost certain the politics of terrorism will be banned in those countries, ladies and gentlemen. So আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, আপনারা যারা মানে ইউরোপিয়ান কান্ট্রিজে আছেন,
আপনাদের যে এবং এত ইজি টু ইউ হ্যাভ ভেরি ইজি অ্যাক্সেস টু ইউর লোকাল রিপ্রেজেন্টেটিভ, ডাজন্ট ম্যাটার ইউপিএন মেম্বার পার্লামেন্ট ও লোকাল মেম্বার পার্লামেন্ট, এত সুন্দর ব্যবস্থা আছে। আপনারা চাইলেই কিন্তু মানে তাদের কাছে আপনি যেতে পারেন এবং আপনাদের এই কমপ্লেন্টসগুলো আপনারা লিপিবদ্ধ করতে পারেন তাদের কাছে। সুতরাং আমি অনুরোধ করব, কেউ জানবেও না, তাদের লোকাল রিপ্রেজেন্টেটিভের এগুলো আনবেন, তাদের বিস্তারিত কেন ইউ থিঙ্ক দে শুড বি ব্যান্ড ডুইং পলিটিক্স ইন দোজ কান্ট্রিজ। ইটস নট এ ফ্রি স্পিচ, ইটস এ টেরোরিজম। They're not accused of, they're certified of আপনার ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। শেখ হাসিনা আপনি যেন জাতিসংঘের এই রিপোর্টটা লিঙ্কগুলোও দিয়া আপনারা এদের কাছে পাঠাবেন। ইনশাল্লাহ আমেরিকাতে সেই প্রক্রিয়া চলছে। সন্ত্রাসীদের রাজনীতি চিরতরে মুছে দেওয়া হবে পৃথিবীর বুক থেকে ইনশাল্লাহ। আজ অথবা কাল এটা নিশ্চিত করতে পারি। আপনাদের সাপোর্ট যখন লাগবে, টাকা পয়সার নয়, এর বাইরে যত সাপোর্ট লাগে রিকোয়েস্ট করবো দিয়ে যাবেন আমাদেরকে। আরও একটা জিনিস বলি আপনাদেরকে আজকে, সেটা হলো যে আমরা অনেকেই জানেন যে বিশেষ করে টুকাই শ্রেণী শেখ হাসিনা উস্কে দিচ্ছে, কোনো লেখাপড়া না, যে টুকাইগুলা ইউরোপের বিভিন্ন দেশে আপনার হাতে গোনা 90% টুকাই শ্রেণীর, টিকটকের এবং ফেসবুকের টুকাই, এরা আপনাদেরকে যে কোনোভাবেই বেইজ্জতি করার চেষ্টা করবে। গোপন ক্যামেরা রাখবেন সব সময়, সিক্রেট ক্যামেরা গাড়িতে আপনার সাথে রাখবেন। এদেরকে আইনানুগভাবে রিপোর্ট করে ইনসিডেন্ট রিপোর্টটা মানে আমাদের কাছে দিবেন। এগুলোই আমরা চাই, আমরা কিছুই দরকার নাই। আমরা এই বিদেশে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বাস করেন যে আইন আছে, প্রেসিডেন্ট ট্রাম্প যে আইন করেছেন সেই আইনের মাধ্যমে এই সন্ত্রাসী গ্রুপকে আমেরিকার মাটি থেকে আমরা ইনশাল্লাহ বিতরণ করবো। এটা সারা পৃথিবী থেকে বিতরণ হবে, কারণ সন্ত্রাসের রাজনীতি সারা পৃথিবী থেকে বিতরণ হোক, এটাই আমরা চাই। লেডিস এন্ড জেন্টলম্যান, হোয়াট ইজ দ্য আপডেট অফ হারপিক মজুমদার? হারপিক মজুমদার আমার মনে হয় না আর কখনো আমেরিকাতে আসতে পারবেন, আমার মনে হয় না, টু বি অনেস্ট। ইফ উই ওয়ান্ট, আমরা যদি চাই, আপনারা বলেন আমরা কি করবো, আর কোনোদিন আমেরিকাতে আসতে পারবে না মানে হারপিক মজুমদার। এটা আমার দিস ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড, অ্যান এক্সিস্টিং ল। আমরা চাইলেই সে আর কখনো আমেরিকাতে ঢুকতে পারবে না, আসতে পারবে না, এটা মোটামুটি নিশ্চিত। লেডিস এন্ড জেন্টলম্যান, সো মূল জায়গাটা এতটুকু বলি, আমি জানাবো আপনাদেরকে এদের বিষয় আসলে এরা কি বলবো এদের বিরুদ্ধে, মানে এরা যে কতটা সাইকোপ্যাথস, মেন্টালি মানে আমরা ইল এবং ডিস্ট্রাক্টেড, এরা বলার বাউরে। এরা এক একটা মানসিক রোগী, এক একটা সাইকোপ্যাথ উন্মাদের জন্ম দিয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। 90% আওয়ামী লীগের নেতা কর্মীরা কোনো না কোনোভাবে মেন্টাল ইল। এদের চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ দেখলেই বুঝবেন সন্ত্রাস আর গোয়াত্তামি, এই দুইটা জিনিস তাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে। তাদের যে কোন জায়গাতে তারা যাবে সন্ত্রাসী আচরণ করবেই তারা। অর্থাৎ আওয়ামী লীগ এন্ড টেরোরিজম আর সন্ত্রাস ইজ এ প্যারালাল থিং। এটা সবসময় আওয়ামী লীগ যদি একটা নেতা কর্মী এদিকে হাঁটে, তার সাথে সন্ত্রাস এবং সন্ত্রাসী আচরণই হাঁটবে, এটাই আমরা দেখেছি যুগ যুগ ধরে। সুতরাং সন্ত্রাস থেকে আওয়ামী লীগ কখনোই বের হতে পারে না। সে সামথিং অ্যাবাউট আচ্ছা, তো উগ্র, অফকোর্স উগ্র শুধু না, এটা ভয়ঙ্কর উগ্র। এদের ব্যবহার দেখেন না আপনি নিউ ইয়র্কের মাটিতে, আপনি দেখেন না তাদের বিরুদ্ধে রিপোর্ট মামলা হচ্ছে একের পর এক। তবে সবচেয়ে বড় বলে রাখি, প্রধান উপদেষ্টা অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা লাইভ আমাদের সামনে বলেছেন দেশে গিয়ে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন ওনারা। দেশে গিয়ে এটা আলোচনা হয়েছে অলরেডি, দেশে যখন ফেরত যাবেন এই অফিসিয়াল ডিউটি পড়ে তারা, এবং অলরেডি দেখেন তাদের এই কারণে প্রায় 250 আওয়ামী লীগের চুর বাটপাট ধরা পড়েছে এই কয়েকদিনে। কোন দরকারই ছিল না, এরা গোপনে ছিল, আত্মগোপনে ছিল। পুলিশের টাকা পয়সা দিয়ে বা বিএনপির কোনো নেতাকর্মীকে বা জামাতের কোনো নেতাকর্মীকে দিয়ে মানে কোনোভাবেই কি করে ম্যানেজ করে লুকিয়েছিল, আত্মগোপনে ছিল। কিন্তু এই ঘটনার পরে আরো 250 জন এবং দেশে যাওয়ার পরে তারা এটা ভয়ঙ্কর আকার ধারণ করবে, এটা আমি নিশ্চিত আপনাদেরকে বলতে পারি। এদেরকে গ্রেপ্তার করা হবে এবং এরা সবাই আইনের আওতায় আনবে, এটা তারা নিশ্চিত করেছেন পররাষ্ট্র ভাই। আচ্ছা, সংবিধানের সংশোধন করা হবে কি না বলুন, কবে হবে? দেখুন, সংবিধানের সংশোধন আমি জানি না, তবে আমি মনে করি আওয়ামী স্টাইলের কোনো কিছু বাংলাদেশের শাসন ব্যবস্থা থাকবে না, এটা নিশ্চিত। এবং এই যে টুকাই শ্রেণী, আমি আবার বলছি, যারা ইউরোপিয়ান দেশে আছেন, ইফ ইউ গাইজ নিড হেল্প, ইফ ইউ গাইজ নিড ইউ ওয়ান্ট টু সি এ বেটার বাংলাদেশ, যত জায়গাতে আছেন এদের কার্যক্রম নিয়ে আপনি রিপোর্ট করবেন। আমেরিকান আইনে এদের রাজনীতি নিষিদ্ধ অটোমেটিকলি। রাইট নাও দে আর ইন এ ভায়োলেশন অফ ফেডারেল লজ অফ দ্য ইউনাইটেড স্টেটস, লিডিস এন্ড জেন্টলম্যান। সো এটা আমরা উই আর ট্রাইং টু অ্যাড্রেস ইট to the higher authority and already being addressed. So let's see what happens inshallah, কারণ এদের রাজনীতি এখানে করার অধিকার আছে বলে আমি মনে করি না। এবং তারা যে সন্ত্রাসের রাজনীতি করে আমেরিকান সিটিজেনদের জীবন, তাদের লাইফস্টাইলে হ্যাম্পার হচ্ছে তাদের এই দুর্নীতিগ্রস্ত রাজনীতির কারণে। So therefore they should be banned to do any political activities on the soil of the United States, ladies and gentlemen. এবং আরো একটা ব্যাপার হলো যে কি বলছেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের কার্যক্রম আমার পছন্দ নয়। I understand there is rumors that he is preserving or the purpose of India, I understand, but উনি এটা বলেছেন এখানে আছে। গতকালকে আমি হোটেলে গেছিলাম, আমার আক্তারের সাথে কথা হয়েছে, অনেকক্ষণ দীর্ঘক্ষণ কথা হয়েছে আক্তারের সাথে, আমরা আলোচনা করেছি তাদের এই টিমের সাথে। ইনশাল্লাহ আজকে হয়তো আরো অনেকের সাথে দেখা হতে পারে। তো আমরা কথা বলেছি এবং তারা বাংলাদেশে গিয়ে সর্বোচ্চ ব্যবস্থা বা যা যা করা দরকার সেটা করবেন ওনারা। এবং তাদের তো একটা পলিটিক্যাল একটা প্রেশার আছে গভর্নমেন্টের সাথে, এবং দে হ্যাভ এ ওয়েল কানেকশন উইথ দ্য গভর্নমেন্ট। সো আমরা মনে করি এই বিষয়গুলো হবে ইনশাল্লাহ, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। Welcome to the soft speaking, absolutely right, thanks. That's what it is, ladies and gentlemen.
বা নিজুম মজুমদারকে, আচ্ছা দেখুন নিজুম মজুমদার দেখেন সে ফ্রান্সে গিয়ে আপনার পিনাকি ভট্টাচার্যকে ডাকতেছে। দেখুন পিনাকি ভট্টাচার্যের সাথে আমি এগ্রি করি বা ডিসএগ্রি করি, কিন্তু সে আমার পোস্ট দেওয়ার পরে এখান থেকে রাতে পালিয়ে গেছে পিনাকি ভট্টাচার্য, সরি এই আপনার এই নিজুম মজুমদার। কারণ সে জানে যে আমি যখন ধরছি তার এখানে ছাড়বো না, কারণ সে অলরেডি ভায়োলেশন অফ হিজ F1 ভিসা, মানে যে সে ভিসা আসছে ভিসা ওয়েভারে, এটা ভায়োলেশন। কারণ না বর্তমানে যুক্তরাষ্ট্রের আইনে আপনি বিদেশ থেকে এসে এদেশে কোনো পলিটিক্যাল ভায়োলেন্স অংশগ্রহণ করতে পারবেন না, এবং হি ডিড ইট, ইট টুক পার্ট অফ দ্যাট প্রসেস। সো দেয়ারফর সে অটোমেটিকলি ব্যান হয়ে যায় আমেরিকান আইনে বর্তমানে যেগুলো আছে সেগুলোতে। সো লিডস এন্ড জেন্টলম্যান, এটাই ছিল আমার বক্তব্য। ভালো থাকবেন। এখানে বলে রাখি আপনারা যে উই আর ওয়ার্কিং অন ইট, উই নিড ইউর সাপোর্ট, ইউ সাপোর্ট টু ইউর সেলফ অ্যাজ ওয়েল। আপনারা যেখানে আছে সেখান থেকে আপনারা চেষ্টা করেন এদেরকে ব্যান করার, ইনশাল্লাহ এরা ব্যান হবে। এবং কারণ কি, সন্ত্রাস নির্ভর রাজনীতি, আমি তো মনে করি আওয়ামী লীগের রাজনীতি আমাদের এশিয়া, সাউথ এশিয়ার নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি, এবং RSS বা উগ্র হিন্দুত্ববাদের রাজনীতি, এই দুইটা জিনিস এটা মারাত্মক হুমকি, এবং এরা যদি বন্ধ না হয় এই এরিয়ার শান্তি স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর বিপদ এই দুইটা গোষ্ঠীর রাজনীতি। এটা আমরা নয়, এটা মোটামুটি যারা রিস্ক অ্যাসেসমেন্ট করেন। এরপরেও এটা অপপ্রচার হচ্ছে। সেখানেও আমরা দেখেছি যে যাকে সাক্ষাৎকার দিয়েছে তার ছবি দিয়ে আমি প্রায় 30-40টা আইডি চেক করেছি যে কারা এটা ছাড়লো। সবগুলো আমরা বট আইডি যাকে বলে তাদের কাছে আমি পেয়েছি। এখন যদি সাক্ষাৎকার দিয়ে থাকে, অবশ্যই আমি অনেক সময় এই পেপাররা সাক্ষাৎকার নিলে আমাকে সেটা রেকর্ড করে ফেলে। তাহলে তো ফখরুল সাহেবের ওটা রেকর্ড আছে, সেই রেকর্ডটা কিন্তু ছাড়তে পারে। আবার ওইটা নাম দেখলাম যে ভারতের যেটা সময় টিভি, তাহলে সেটা দেখাতে পারে। পত্রিকার নাম এই সময়। আচ্ছা, যাই হোক, সেখানে এই বিষয় বরঞ্চ আমি দেখতেছি আজকে যে টিভি চ্যানেলগুলো যে হচ্ছে টকশোগুলো হচ্ছে, সেখানে বেশিরভাগই করতেছে ডাকসু নির্বাচনে নীল খেতে নীল নকশা, এটা নিয়ে টকশো করতেছে যে সংবিধানে নেই, আরপিওতে এই পিআর পদ্ধতি, সেটা নিয়ে কেন এত চাওয়া। আমি এখন ঘুরে ঘুরে দেখলাম কারা কি টকশো করতেছে। আরেকটা দেখলাম যে সরকারকে জোর করে শাপলা প্রতীক কেন নিতে চায়, এটা কি এক ধরনের জোর করে মব সৃষ্টি? এটা তো আগে চেয়েছিল মাহমুদুর রহমান মান্না, সে কি অপরাধ করেছিল, তার কি জোর কম? এরকম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে। কিন্তু আপনি মনে করেছেন যে মির্জা ফখরুল সাহেবের এটা, ওখানে কিন্তু আরো কিছু প্রচার না অপপ্রচার আমি ভালোভাবে দেখিনি, পড়েছি। সেখানে দেখা গেছে যে ভারতের সাথে একজনের সাথে জামাতেরও কথাবার্তা হয়েছে, সেটা আসছেও। এখন সেটাও সত্য কিনা মিথ্যা সেটাও আমি ভালোভাবে জানি না। তবে আমি মনে করতেছি যে আজকে প্রতিনিয়ত একটা জামাত এবং বিএনপির মধ্যে উভয় পক্ষের মধ্যে গুজব ছড়াচ্ছে এবং আপনার মিথ্যাচার করতেছেন, এবং প্রতিনিয়ত এটা হচ্ছে। আমি নিজে একজন ভুক্তভোগী, এবং আরো একটা কৌশল নতুন দেখলাম। আমি আপনার টকশোতে এসে পরশুদিন যখন কথা বলতেছিলাম, এক ভদ্রলোক বলতেছিল যে আমি বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি, এত বছর করেছি, আজকে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। সাথে সাথে আমি বলছিলাম যে আপনি বিএনপির কোন পদে আছেন? বলছে আমি কোনো পদে নাই। তাহলে আপনি সমর্থক বা এই, তাহলে বিএনপির কিছু প্রশ্ন করলে কি আপনি উত্তর দেওয়া উচিত, যেহেতু আপনি এত বছর করেন? তখন আমি বলেছিলাম জিয়াউর রহমানের, তারেক রহমানের, খালেদা জিয়ার ডাক নাম কি। এখন কিন্তু এইটা অনেকে আমাকে আক্রমণ করেছে যে যদি না পারে, ছোটবেলার নাম না বলতে পারে, তাহলে কি তারা ভোট দেবে না। এটার সাথে কিন্তু এটা সম্পর্ক নাই। কেন বলেছি, আজকেও আমি একজন লোকের সাথে চ্যালেঞ্জ করেছি। আমি বেশিরভাগই লোকাল গাড়িতে চলি, সকালবেলা আমার নিজের গাড়িটা নিয়ে ঘোরাফেরা করেছি, বিকেলে লোকাল গাড়িতে গেছি, আসার সময় লোকাল গাড়িতে আসছি পল্টন থেকে। ওই গাড়িতে অনেকে অনেক কথা বলে, তা আমি দুইটা ইসের সামনে একজনে বৈশা করার কথা বলতেছে। একটা পর্যায়ে বলতেছে যে আগে বিএনপিকে ভালোবাসতাম, বিএনপিকে ভালো মনে করেছিলাম, বিএনপি কোনো এখন আর মানুষের মধ্যে পড়ে না, তারা এই করে ওই করে, এখন আমরা জামাতকে সাপোর্ট করি। এটা শোনার পরে আমি ওনাকে বললাম, এর আগেও 2-3টে এরকম আমি পেয়েছি। আমি বলছি ভাই আপনার বাড়ি কোথায়? তা বললো লক্ষ্মীপুর। আমি বললাম যে আপনি বিএনপি করতেন? হ্যাঁ। তো বিএনপি করলে বিএনপির একটা পদে ছিলেন আপনি? বলেন আমি কোনো বিএনপির পদে ছিলাম। তা কি কর্মী? তাই আমি কর্মী থাকলে আন্দোলন সংগ্রাম করেছেন? তা হ্যাঁ। আমি কার সাথে আন্দোলন করেছেন, কোন সংগঠনের সাথে করেছেন একটু যদি বলতেন। এখন বলে যে দেখেন আমি এর নামটা কাউকে বলতে পারতেছি না। আমি বললাম আপনার ওখানে শহীদুদ্দিন চৌধুরী এনি আছে, খায়ের বুই আছে, সেলিম আছে এলডিবির,
কার সাথে আপনি কি করেছেন? পরবর্তীতে সে ওখান থেকে ঘুরে গেল, বলো দেখেন জিয়াউর রহমানের মতো কি আসছে? আমি বললাম আপনার বয়স কত? ওনার বয়স 34 বছর। তো 34 বছর বয়সে আপনি জিয়াউর রহমানকে দেখছেন? আপনি খালেদা জিয়া যে 91-তে সরকার গঠন করছে তখন তো আপনি জন্মগ্রহণ করছেন হয়তোবা। এই জন্য এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় যে এখন জামাত একটা অপকৌশল শুরু করেছে যে আমি বিএনপি করতাম, এখন বিএনপি ভালো না, এখন জামাত করি, মানে লোকজনকে এটা বুঝাইতে চাচ্ছে। আপনাদের এই 3 জন লোক আছেন এবং দর্শকদেরকে বলতে চাই, যদি একটা দল কেউ করে তার তো একটা মায়া থাকে। এই 17 বছর আন্দোলন সংগ্রাম করছে, তারা যদি অন্যায় করে অন্যায় প্রতিবাদ করবে, সাথে সাথে কি এরকম কথা বলে কেউ যে আমি আগে করতাম এখন জামাত করি? আমি আপনার জামাত আমার একটা বক্তব্য একটা সম্পূর্ণ মিথ্যাচার কাট করে এডিট করে ছেড়েছে, আমি এটা বলেই নাই। জামাতের সেন্ট্রাল পর্যায়ে ছেড়েছে, ছাড়ার পরে আমি বললাম যে আমি 91 সালে আমার মোড়লগঞ্জ শরণখোলা বিএনপি নেতাকে বসাই দিয়ে আপনাদেরকে এমপি বানাইলাম, নির্বাচন করলাম, নিজের পকেটে টাকা খরচ করলাম। 2001 সালে এমপি বানাইলাম, 96-তে নির্বাচন করলেন, আপনাদের চাইতে আমরা 3 গুণ ভোট পাইলাম, মানে আপনাদের ভোট খুবই কম। এরপর আপনারা আবার 2001 সালে আপনাদের বানাইলাম, আপনাদের 2008 সালে নির্বাচন করলাম, 18 সালে করলাম। আপনারা কি এটা পারেন? সেই জন্য আমি একটু রাগ, এই জন্য ওনাদের কোনো পোস্ট পাইলে আমি ছাড়ি। নিউজ 24 একটা পোস্ট করেছে যে একজন এমপি প্রার্থী জামাতের ঝিনাইদা, সে বলেছে একটা খুনের পরিবর্তে 10টা খুন করবো। এটা সম্পূর্ণ মিথ্যাচার, কাটিং হয়েছে। আপনার আমাকে যা তা গালিগালাজ দিয়েছে, মনে হয় প্রায় 200 লোক জামাতের সব। এখন বললাম যে ভাই পত্রিকা করেছে তাদের, মনে হয় এটা জামাতের নয়, ইসলামী আন্দোলনের ছিলেন যে ব্যক্তি বলেছেন ইসলামী আন্দোলন, জামাতের ভাই জামাত ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলনের আমি ভিডিওটা আপনার কাছে ইসলামী আন্দোলনের ঝিনাইদহের এমপি প্রার্থী এবং উনি সর্বশেষ বিষয়টা এটা বলেছেন যে একটা খুনের বদলে প্রয়োজনে 10টা খুন করবো এবং আমি এমপি নির্বাচিত হলে কোনো খুন দর্শনকে প্রশ্রয় দেবো না। কিন্তু ওনার ওই অংশটা সারা হয় না, শুধু যেমন আপনার একটা বক্তব্যকে কাটপিস দেওয়া হয়েছে যে আপনি তাহির সাহেবের একটা বক্তব্য কোট করে বলেছেন, কিন্তু আপনার অংশটা দেওয়া হয়েছে ওইটা দেওয়া হয়নি, সেই ওরকম ভাবে বক্তব্যটা দিয়েছে। আপনি পুরো বক্তব্যটা শুনলে সেটা জানতে পারবেন। আপনার কথাটা ধরে আমিও তো লেখি নাই জামাত, আমি তো শেয়ার করেছি, আমি তো কিছু লেখি নাই। জামাত কি জামাত, আমি তো কোনো কিছু লিখি নাই। সেই ভদ্রলোক আজকে এসে তিনি তার লাইভে বলছে যে আমার কথাটা ভুল হয়ে গেছে, আমি বলতে চেয়েছিলাম একটা খুনের পরিবর্তে দেখা যায় আরো 10টা খুন সংগঠিত হয়, এই কথা বলতে যাই আমি ভুলবশত এই কথাটা বলে ফেলছি, এই জন্য ক্ষমা। আর একজন জামাতের আমির সে মাইকিং করে বলেছে যে যারা ক্লিন ইমেজের এই আওয়ামী লীগ আমাদের আসো জামাতের পতাকা তলে, এইটা শেয়ার করেছি, সেখানেও যাতা বলেছে। সেই ভদ্রলোক আজকে লাইভে এসে বলেছে যে আমি ভুলবশত আমার মুখ থেকে বের হয়ে গেছে, আওয়ামী লীগ ভালো না, এইটা না সেইটা না। এখন এইটা হয়তো বা উনি বলছে, কিন্তু এই দেখেন আওয়ামী লীগের কুখ্যাত লোক এনা পরিবহনের মালিক এনায়েতুল্লাহ চৌধুরী, যে হাজার হাজার কোটি টাকা দিয়ে বিএনপিতে আসতে চাইছে, এখানে ওখানে দৌড়েছে, শেখ হাসিনার সাথে প্রচুর বক্তব্য, তার শেখ হাসিনা উপস্থিত, উনি বক্তব্য দিয়েছে, তাকে ঢাকা 7 থেকে জামাত নমিনেশন দিয়েছে। সে আবার এখন ইতিমধ্যে বেশ কয়েকটা সভা করেছেন যে আমি কোনো দল করতাম না, আমি ব্যবসা করি, আমি এখন জামাত আমাকে নমিনেশন দিয়েছে। আমি কালকে কোর্টে গেলাম, সর্বত্র পোস্টারে ছাইয়ে গেছে। এখন ওখানে আনালে উনি বললো যে আমি এটা ভুলবশত বলছি, এটা দোষর। এইগুলো যখন আলোচনায় আসে না, যখন জামাতের আমির তিনি বলে যে ভারতের নাকচ করে বা অসন্তুষ্ট হবে এইটা করবো না, তাদের সাথে সমঝোতা করে সুসম্পর্ক রেখে বন্ধুত্ব রেখে আমরা রাজনীতি করতে চাই, ভারতের পেপারে আসছে, সবগুলো বাংলাদেশে আসছে, সেইটা নিয়ে আপনারা টকশো করেন না। যখন জামাতের আমির বলে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি 3 দিন 4 দিন পর 2024 সালের আগস্ট, তখন আপনারা সেইটা নিয়ে টকশো করেন না। আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছি সেটা অনেক আগে বলেছেন, ওইটা নিয়ে আমরাও কথা বলেছি, ওইটা নিয়ে বিদেশে আপনি হয়তো বা করেছেন, বিদেশে গিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে এই স্বৈরাচার ফ্যাসিস্ট, আমি এটা পছন্দ করি না। এরপরে আপনার যেখানে হিন্দুদের নিয়ে কমিটি করে আওয়ামী লীগদেরকে ওপেন নিচ্ছে, আমার মোড়লগঞ্জ শরণখোলা আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আমি জামাতের লোকজন যারা নেতৃত্ব তাদের মানা করলাম যে এই চিহ্নিত আওয়ামী লীগের লোক, এরে আপনি এই মাদ্রাসার কমিটিতে আপনি সভাপতি হন, আমরা বাধা দিই নাই, আপনারা আগে এমপি ছিলেন, ওনারে নিয়ে। অতএব যে কাজগুলো আজকে জামাত করতেছে, ও আমি শেষ করতেছি, আপনার পেপার পত্রিকায় লেখছে যে গোপনীয় বৈঠক করেছে জামাত, যারা লক্ষ লক্ষ কোটি টাকা অবৈধভাবে হাসিনার সময় উপার্জন করছে এই ব্যবসায়ীদের সাথে। আমি এটা শেয়ার করছি, কয় আপনি গোপনীয় এটা পাইছেন, কই এটা কাট করছেন, পেপার পত্রিকায় লেখছে, একাধিক পেপারে। এখন সেইটা মনে করেন আমাদের বিরোধিতা করে, অথচ ঘটনাগুলো সত্য। ধন্যবাদ। ধন্যবাদ জনাব হাসিনুর রহমান।
আছেন যারা মাইকটা মিউট আছেন আনমিউট করতে হবে। প্রথমত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য বা সাক্ষাৎকার দেওয়া বা পরবর্তীতে সেই সাক্ষাৎকারকে বিকৃত করে প্রকাশ করা হয়েছে এমনকি দাবি করা হচ্ছে, বা বিএনপি থেকে বলা হয়েছে যে এরকম সাক্ষাৎকার উনি দেননি। টোটাল বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কেন উনি ওনার সাক্ষাৎকারকে এরকম বিকৃত করা হচ্ছে যদি উনি বক্তব্যগুলি না দিয়ে থাকেন, বা এই সময়টা ভারতীয় গণমাধ্যম ওনার সাক্ষাৎকার দেওয়ার বিষয়টা বিসমিল্লাহির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। ভাই একটা উনি মনোরঞ্জন ভাই পরিষ্কার করছেন জিনিসটা, তারপর আমার মনে হয় একটা জিনিস ক্লিয়ার করা উচিত। বিষয়টা হয়েছে আমাদের মির্জা সাহেব কথা বলছেন, এটা আমি মেনে নিতে পারতেছি না। কি করে সম্ভব? এই অসম্ভব কাজটা যদি করে থাকেন ওনারই উচিত পরিষ্কার করে বলা, যে কথা আমরা বলি ভারতের আধিপত্যের মতো বাংলাদেশ চাই, চোখের চোখ রেখে কথা বলতে হবে, কোনো ছাড় দিব না, এইসব কথা বলতেছে না বিএনপি। বিএনপি ওই বক্তব্য ঠিক নাই, তাহলে কোন বক্তব্য হওয়া উচিত সেটা কেন বিএনপি বলতেছে না? মির্জা সাহেবের বলা উচিত, বা কেন্দ্রের কাউকে বলা উচিত, স্টেক হোল্ডার ভারতের সাথে সুসম্পর্ক থাকবে চোখে চোখ রেখে মর্যাদার ভিত্তিতে, কোন রকম ছাড় দিয়ে ভারতের সাথে সম্পর্ক হবে না। আর আওয়ামী লীগের ব্যাপারে পরিষ্কার না, আজীবনের জন্য নিষিদ্ধ বাংলাদেশে। বিএনপি বলতে অসুবিধা কোথায়? বিএনপিটা মির্জা সাহেবের বলতে অসুবিধা কোথায়? আমরা তো জামাত সহ 14 দল নিষিদ্ধ যাচ্ছি, এরা ফ্যাসিস্টের সহযোগী, এটা কাফের চেয়ে খারাপ মুনাফেক এই জামাত, সরি জাতীয় পার্টি। সুতরাং মির্জা সাহেব বলতেছেন না কেন? না বলা অর্থ হলো গিয়া উনি ইনে বিনে কিছু বলছেন, ইনে বিনে সামনে যাওয়া যাবে না। এই বক্তব্যের প্রেক্ষিতে আমাদের অনেক মিলিটারি অফিসার আমাকে রিং করছে, স্যার কি হবে, কি বলতেছে এটা? এটা তো জিয়া রহমানের বিএনপি না। সত্য কথা, এটা মানে লজ্জার ব্যাপার। এই বক্তব্য আছে ওনার নিজের পক্ষ থেকে বলা হচ্ছে, কঠিন বক্তব্য যেগুলি আমরা দেই ওনাকে সেইভাবে বলতে হবে। বয়স্ক মানুষ ভুল হতে পারে, বাট ওনাকে পরিষ্কার করতে হবে, জিনিসটা ওনারই করতে হবে। আমি এইটা ধারণ করি, আওয়ামী লীগের দেশে স্থান নাই, ফ্যাসিস্টের স্থান বাংলাদেশে হবে না, পরিষ্কার বিচার হইতে হবে। আর ওই আমাদের সনদের ভিত্তিতে নির্বাচন, কোনো শর্টকাট নাই। পিআর কি করবেন না করবেন জনগণের ব্যাপার, গণভোট নেন। এখন সবখানে বিএনপি বাধা দিচ্ছে, ইনিশিয়ালি বাধা দেয় পরে মানে, এগুলি তো জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করে। বিএনপির কাছে এটা চাই না। বিএনপি তো কম নির্যাতন হয় নাই, জামাতের হয়তো ফাঁসি বেশি হয়েছে, বিএনপি তো কম নির্যাতিত হয় নাই। এখানে বাধা দেওয়া যাগুলি, যেসব ছাত্ররা এইসব আন্দোলন করছে, যাদের জন্য আমরা কথা বলতে পারতেছি, এদেরকে আপনি অস্বীকার করতেছেন, এদেরকে পদে পদে প্রতিটা সংস্কারে আপনারা বাধা দিচ্ছেন। এটা তো কাম্য না। তখন আপনার প্রতি নেতিবাচক ধারণা আসবে। আপনি কেন তুলনা করবেন জামাতের সাথে? সেই পর্যায়ে চলে গেছেন আপনি আপনাদের আচরণের জন্য, না যাওয়ার তো কথা না। জামাত বেঁচে ছিল আপনাকে ধরে, এখন আপনি বাঁচামারা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। কারণ এই গত 1 বছরে যে আচরণগুলি করছেন, আমি তো মনে করি সারাদিন ভাই ছাড়া অন্য ভাই ছিল না কথা বলার জন্য। সারাদিন ভাই যত জ্ঞানী হোক, যত দূরদর্শীপনা হোক, স্পোকসম্যান যে অন্য কেউ হইতো অনেক ভালো হইতো, বাবর হলে ইমেজটা চেঞ্জ হয়ে যেত। সেই জায়গা তো করে নাই বিএনপি। আপনি যদি জনগণের পালস না বুঝেন, জনগণের পালস হল এন্টি ইন্ডিয়ান, পুরো জনগণ, বাংলাদেশের জনগণ এন্টি ইন্ডিয়ান। আপনি ওই পক্ষে কথা বলবেন মানে আপনি পৌঁছে যাবেন। সুতরাং ভাই এটা দোষ বিএনপিকে শুধরাইতে হবে এবং অতি দ্রুত শুধরানো উচিত। আমার মনে হয় এখান থেকে ছাড় পাওয়ার কায়দা নেই। এই বিপ্লবের প্রত্যাশা কি ছিল? সংস্কার। কোন সংস্কারটা হয়েছে? সংস্কার নিয়ে আপনার কথা বলেন না কেন কঠিন ভাবে? আগে সংস্কারের জন্য গণভোট করেন, ওই সংস্কারের ভিতরে নির্বাচন করেন, সমস্যা কোথায়? তারপর মনে করেন আপনারা ভারতকে ক্লিন ইমেজ বলে আওয়ামী লীগের, এই ক্লিন ইমেজ শব্দটা তো রিজি ভাই উঠেছে প্রথমে, প্রত্যেকটা বিতর্ক আপনারা সৃষ্টি করে দিতেছেন। রিজি ভাই কেন ক্লিন ইমেজ বলার পরে আবার চেঞ্জ করা হয়েছে। আওয়ামী লীগের মধ্যে কোনো ক্লিন ইমেজ বলে কিছু নাই। ভদ্র মানুষ, সভ্য মানুষ আওয়ামী লীগ করতে পারে না, পরিষ্কার। এই চেতনা ধারণ করাই অপরাধ। তারা আমাদের আগে 71 সালে দেখাইছে, 72 থেকে আমরা 5 পর্যন্ত দেখছি আওয়ামী লীগ জিনিসটা কি। আর বাকি তো 16 বছরে আপনারা দেখলেন। তারপরে যদি বলেন ক্লিন ইমেজ, কোন আওয়ামী লীগের নেতা বলছিলেন শেখ হাসিনার বিপক্ষে দাঁড়াই ম্যাডাম এটা করেন না? তা তো করেন নাই। আপনি একমত হওয়ার পর আবার ক্লিন ইমেজ থাকে কেমনে? এই যদি জামাতও নেয়, জামাত ভুল করবে। যদি কোনো আওয়ামী লীগের লোক নেয়, বেয়ানার সাহেবকে নেয়, জামাত ভুল করবে। যে ভুল করবে তার পাশাইতে হবে। জনগণের প্রত্যাশা অনেক, জনগণ এন্টি ইন্ডিয়ান হয়ে গেছে, জাতীয়বাদী চেতনার মধ্যে এসে গেছে। জাতীয়বাদী লোকরা এটা যদি ঘরে আনতে না পারে তার ব্যর্থতা। আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু বলার নাই আমার। মনে ভাই আমি যথেষ্ট। আরেকটা বিষয় আছে আপনার কাছে, যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বিএনপির পরিষ্কার করা উচিত, যে আপনি আপনার আলোচনা করলেন। গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে একটা বক্তব্য তিনি দিয়েছেন খালেদ মহিউদ্দিনকে, সেখানে তিনি বলেছেন যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি, তবে অপরাধ করে থাকলে বিচার হবে। তো আওয়ামী লীগকে কি শুধুই বিচার করলেই যথেষ্ট হবে নাকি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত? বিএনপি শুরু থেকে যেটা বলছেন যে কোনো
দলকে নিষিদ্ধ চায় না তারা, কিন্তু বিচারটা চায়। তো বিচার করে কি আওয়ামী লীগকে রিফাইন করে আবার আসতে দেওয়ার কোনো সুযোগ আছে মনে করেন? ভাই এই কথাগুলি বুঝতে হবে, জনগণের জিনিসটা ভাষাটা বুঝতে হবে, জনগণ কি চায়, জনগণ কি বলে, বিএনপি সেটা বুঝতে পারতেছে না। এই কথাটা মারাত্মক কথা। কেন উনি কথা বলবেন, কেন উনি নিষিদ্ধ চাইবেন না? উনি যখন মুখে বলবেন, অন্তরে যাই থাকুক, মুখে অন্তত বলবেন আমি এটা চাই না, সেইটাও যদি উনি না বোঝেন তাহলে আমার কিছু বলার নাই। এই আওয়ামী লীগ তো আমাদের কম মানে এই গণতন্ত্র কম বিকৃতি করে নাই, কম ক্ষতিগ্রস্ত কম বেশি সবাই হয়েছে। কিন্তু এখানে যদি কোন কথাটা মিডিয়ায় বলতে হবে কোনটা বলতে হবে না, এটা এখন শেখার বয়স নাই। জনগণের যদি পাস না বোঝেন, লোকজনের কথাবার্তা না বুঝেন, আপনারা আপনাদের মতো তালে রয়েছে নির্বাচনে যাবেন, এই সমীকরণ কোনো সমীকরণ মিলবে না। এখন মনে করবেন বুয়া ভ্যানালা সবার কাছে আছে মোবাইল, যে সবটা দেখে, এখন আপনার কথা বিশ্বাস করবে না। তো আমি মনে করি এই ধরনের কথা বলে বিএনপি ভোট আরো কমবে। আপনার নির্বাচন ছাত্র ইউনিভার্সিটি গুলো দেখেন কোন নির্বাচনে কোথায় তাদের অবস্থান দাঁড়ায়, এই করে আরো ভুল করবে। আমার মনে হয় উচিত নিজেদের অবস্থান পরিষ্কার করা একদম, এবং বিএনপি এই অবস্থানটা পরিষ্কার করে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, জাতীয় পার্টি সবাই বিচার চাই, দেখবেন ওর ইমেজটা বাড়বে, কমবে না। কিন্তু যা ড্যামেজ হয়ে গেছে এখনো পুনরুদ্ধার আমি আশা করি এর লোকে শহীদ জিয়ার বিএনপি, এটাকে এইখানে কলঙ্কিত করার অধিকার কাউকে দেওয়া হয় না, এই অধিকার কাউকে দেওয়া হয় না। সুতরাং আপনার অবস্থান পরিষ্কার করেন, নেতাদের করা উচিত। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। জনাব হাসান নাসির, আমি প্রথম বিষয়টা নিয়ে মতামত দেব যে মির্জা ফখরুলের সাক্ষাৎকার দেওয়া বা পরবর্তীতে সেই সাক্ষাৎকারকে বিকৃত করে উপস্থাপন করার পেছনে কি কারণ? আসসালামু আলাইকুম সকলকে, ধন্যবাদ। হাসানুর রহমান স্যারের কথা শুনছিলাম, তো তার কথায় মোটামুটি অনেকটাই ক্লিয়ার। সে এই কথাগুলা বারবার বিভিন্ন টকশোতে বলে আসছেন। আমি রীতিমতো তার টকশো, তার আলাপ, তার আলোচনা এগুলো শুনি, এবং আমার খুব পছন্দের আরেকজন মানুষ হচ্ছেন ডাক্তার কাজী কামরুজ্জামান স্যার। ওনাকে আমি ওনাকে আমি গত 2018 সাল থেকে ওনাকে আমি ফলো করি, ওনার বিভিন্ন আলাপ আলোচনা শুনি। তো এখানে অ্যাকচুয়ালি আমার কথাগুলো কিছুটা মানে একটু বিএনপি এর বিরুদ্ধে যেতে পারে, সেজন্য স্যার কেউ রাগ করবেন না। আমি আমার জায়গা থেকে একটু বলছি যে কালকে যেই ঘটনাটা হয়েছে, ইভেন আমরা নিউ ইয়র্কের ঘটনাটাও আমি এখানে একটু কোট করবো, আর হচ্ছে এই জায়গায় এই সময়ে যে কথাগুলো বলছে, দেখেন এই গত এই 5 আগস্টের পর থেকে, সেই 2024-এর 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত কেন ভারতীয় মিডিয়া আর কোনো বক্তব্য তাদের ছাপালো না, যেই বক্তব্যটা অ্যাকচুয়ালি এরকম মিসলিড করে ছাপাইছে বা প্রকাশ করছে, যেটা অ্যাকচুয়ালি মেজরপুর বা বিএনপির মিডিয়া সেল থেকে দেখলাম বিভিন্ন ধরনের পোস্ট এর পরবর্তীতে আসতেছে। যদি মিসলিড করে ছাপাইতে চাইতো তাহলে তো এর আগেও ছাপাইতে পারতো, সেটা তো আমরা দেখি নাই। তারপরে এরকম মিসলিড কি এর আগে দেখছি? এর আগে দেখি নাই। এই সময়ে সে সাক্ষাৎকার দেয় নাই বলছে, তারপরে একটা ছবি প্রকাশ হয়েছে, এই ছবি প্রকাশ ক্ষেত্রেও চট্টরে বলছে কি এআই দিয়ে বানানো। দেখেন আমরা এই যুগের বলতে গেলে পোলাপান, হ্যাঁ, আমরা একটা এআই এর ইমেজ দেখলে আমরা বুঝি যে কোনটা এআই এর আর কোনটা এআই এর না। আর এআই এর ইমেজটা আপনি যখন বানাবেন, এআই এর ইমেজটা খুব সুন্দরভাবে একটা ফ্রেমিং করে দেয়। এটা যে একটা উইদাউট ফ্রেমিং এর যে কোনো ভাবে ক্লিক করছে সেই রকম একটা ইমেজ, সেটাও কিন্তু বোঝা যাচ্ছিল। তো এইরকম যে একটা কথা যে মিসলিড করে চাপাইছে, তারপর কিন্তু অনেকগুলো কথা আসছে এর ভিতরে। তার মধ্যে 2-3টা পোস্ট এমনও ছিল যে একটা আরেকটার সঙ্গে কন্ট্রাডিক্টরি, মানে একটার সঙ্গে আরেকটা অ্যাকচুয়ালি যায়ই না। সো তিনি যে এই কথাগুলোর মাধ্যমে প্রমাণ করছেন যে আসলে তিনি এই বক্তব্যটা দিছেন, এটা পরিষ্কার। এটা বললেই হয় যে হ্যাঁ এই বক্তব্য দিছি, সরি বলে দেন না, কোনো সমস্যা নাই। তো এখন সমস্যাটা হচ্ছে যে আমরা দেখতেছি বিগত কিছুদিন ধরে বিভিন্ন বামপন্থী বক্তা, বিভিন্ন বিএনপি পন্থী বক্তা, এরা অনেকভাবে বা বিএনপির বড় বড় নেতারা বলে কি যে জেনজিরা ভুল করতেছে। না, জেনজিরা ভুল করতেছে না। ভুল যদি করতো তাহলে এই জেনজিরা 5 আগস্ট দরকার ছিল না ওদের এই এত রক্ত দিয়ে তারপরে সরকার পতন করানোর। জেনজিরা যা করছে, জেনজিদের মাথায় যেটা আসতেছে সেইটা ওরা পারফেক্ট মনে করছে, ওরা ডিরেক্ট পছন্দ করে, যে কোনো কিছু ডিরেক্ট বললে পছন্দ করে। আপনি সরি বলে দেন না, আপনি তারপরে এটার একটা ব্যাখ্যা দিয়ে দেন না 5 মিনিটের, দেখবেন যে শেষ, ওইটা নিয়ে আর কথাও বলবে না। কিন্তু আপনি যত ঘুরাবেন এটা নিয়ে তত কথা আসবে। আপনি এটা বলছেন যে এটা হয় নাই, এইরকম কিছু না। ইভেন মনিরুজ্জামান স্যার ওই জায়গায় বললেন যে অ্যাকচুয়ালি এটা মিসলিড করা হয়েছে, প্রিভিয়াস কি মিসলিড ছিল, এগুলো বলার চেষ্টা করছে। সে কিন্তু ডিরেক্টলি এটা সম্পর্কে কথা বলতে পারে নাই। সেটা তার এটা বুঝতেছি, এইরকম কোন ডিরেকশন তার হয়তো বা পার্টি থেকে নাই বা সেই জন্য সে বলেন নাই। এটা স্বাভাবিক, একজন দায়িত্বশীলতার জায়গা থেকে সে তার পার্টির বিপক্ষে যাবে না পক্ষে যাবে, এটা নিয়ে কি ধরনের আলোচনা আসতে পারে সেটা হয়তো বা উনি এ জায়গায়
কিন্তু বিষয়টা একদম সিম্পল। দেখেন যে একটা মানুষ কথা বলছে কিনা ওই সময় এই সময়ের সঙ্গে, সেটা নিয়ে যে তারা কথা বলছে, ইভেন সে সেইটার ছবি পর্যন্ত দিয়েছে। এখন অডিওটা যদি দিয়ে দেয়, এরকম একটা কথা আসছে যে অডিওটা দিয়ে দিতে পারে, এই না, এইটা সবসময় এই মিডিয়াগুলো কিন্তু সেটা এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি একদম সিম্পল বিষয় যে একটা মানুষ আপনি সাক্ষাৎকার দিচ্ছেন, তার ছবি আসছে, এরপর আপনি যতই ঘুরাই পেঁচাই যাই বলার চেষ্টা করেন না কেন, মানুষ এই জায়গায় বুঝছে। এখন সবাই এই জায়গায় মিসলিড করতেছে একটা জায়গায়, যে এই যে তরুণ সমাজ তারা যেটা বুঝতে যাচ্ছে, তারা যেটা প্রকাশ করতেছে, সেইটারে তারা ভুল বলতেছে, কিন্তু তারা এই তরুণ সমাজের পালস বুঝতে পারতেছে না, এটা কিন্তু তাদের কাছে ভুল না। আরেকটা বিষয় দেখেন যে এই এই সময়ের যে সাক্ষাৎকারটা কিন্তু এই সময়ে ফ্লাশ হয়েছে, সেই দিনই কিন্তু নিউ ইয়র্কে তিনি পৌঁছেছেন। ইভেন সাক্ষাৎকারটাও ফ্লাশ হয়েছে, তিনিও পৌঁছেছেন, এবং ওই জায়গায় একটা খুব বাজে একটা সিচুয়েশন হয়েছে, যে জায়গায় জামাতের নেতা আবু তাহের সে সুন্দরভাবে চলে গেছেন, কিন্তু অন্যরা যাইতে পারে না। ইভেন যে এটা শুনলাম যে EB2 ভিসা থাকার কারণে তারা ওই জায়গা থেকে অ্যাকচুয়ালি ভিজিটর গেট ছাড়া তাদের VIP গেটে কোনো সম্ভাবনাই ছিল না বের হওয়ার, যে কারণে এইটা টোটালি দেখা গেছে যে এই জাতিসংঘ মিশনে বলেন, তারপরে এই নিউ ইয়র্কে যে দায়িত্বরত আগের মানে এই সরকারের যে লোকজন সব রয়েছে আগের দোসররা। ইভেন সব ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, এইসবের স্টুডেন্ট, এইসবের ছাত্রলীগ করা একদম দায়িত্বপ্রাপ্ত স্টুডেন্ট ছিল, এই দায়িত্বপ্রাপ্ত ছাত্র, এবং তখনকার ছিল ছাত্রলীগ করা। এদেরকে সরায় না কেন? এদেরকে সরানোর জন্য বিএনপি কত দূর প্রেশার দিয়েছিল। বিএনপি তো বড় দল, সব জায়গায় একটা জোর খাটায়। তো এই জায়গাটায় কেন তাদের কোনো ফ্লারিশ এস্টাবলিশমেন্ট ছিল না, কোনো ধরনের মানে প্রেশার ছিল না গভর্নমেন্টের জন্য। ইভেন যেটা করছে, তারপরে রিজভি স্যার যেটা বললেন যে ওনাকে তো কেউ অপমান করেন নাই, প্রথমে ঢোকার পরেই যে ওনাকে একটা গালি দিছে, এটা উনি শুনেন নাই। এবং গালি দেওয়ার পরে অন্য একটা ভিডিওতে দেখা গেছে, আমার প্রোফাইলে ভিডিওটা শেয়ার করা আছে, যে এই মানে বিএনপির সঙ্গে কোনো সমস্যা নাই, এই কি এই জামাত ইউনূস এরকম কথা, এবং এরপরে এটা এরকম ভিডিও আছে, আপনি দেখতে পারবেন। তাহলে দেখেন যে বিএনপির সঙ্গে কোনো সমস্যা নেই, তার মানে কি এ জায়গায় তারা সম্পূর্ণ জানতো। ইভেন যে ব্যক্তিটা এই করছে, হয়তো মির্জা ফখরুল স্যার জানতেন না, কিন্তু যে ব্যক্তিটা করছে সে জানতো। তারা কি একদমই আহাম্মক যে তারা ওই জায়গা থেকে বের হবে, তারা কোনো কিছু দায়িত্ব নিয়ে খোঁজ নিবে না? জামাত তো ঠিকই খোঁজ নিয়ে ওই জায়গা থেকে তার নেতারে ওই জায়গা থেকে রিসিভ করে চলে আসছে, তাহলে আর কেউ কি খোঁজ নিবে না? এনসিপির কথা বাদই দিলাম, এনসিপি তো ছোট দল, তারা চিন্তা করছে হয়তো VIP গেট দিয়েই তারা পাস পাবে, সেরকম করে গেছে। এই যে আক্তার বলেনি বলে না, জুনিয়র মানুষ, এরা কোন কি করছে এরা ওরাই ভালো বলবে। কিন্তু মির্জা ফখরুলের দেখেন আপনি যখন নিয়ে যাচ্ছিল, তখন যে ব্যক্তিটা ওনার হাত ধরে টানতেছিল, ওই ব্যক্তিও মানে একদম হাসি খুশি ভাবে বের হয়ে হাত নাড়াইতেছে, গালি দিচ্ছে, হাত নাড়াচ্ছে। উনি বিএনপির না লীগের আল্লাহ ভালো জানেন, কিন্তু আমি যেটা দেখলাম যে উনি তারে মুভ করানোর চেষ্টা করছেন, ওদের কি হচ্ছে ওইটারে কেয়ার করতে যাচ্ছেন না। তো এই যে ঘটনাগুলো একটার পিছে আরেকটা, ওই ঘটনাগুলো কিন্তু ফুললি জেনজিরে টাচ করছে। আপনি যতই বলেন এনসিপির আপনি সারাদিন গালি দিতে পারবেন, কেউ কিছু বলবে না, কিন্তু যখনই দেখবেন যে ওইটা ডিরেক্ট আক্তার হোসেনের গায়ে যে একটা জিনিস পড়তেছে, যখন যে দেখবেন যে এই ডাকসু ভিপি এর গায়ে পড়তেছে, তখন দেখবেন জেনজি সবাই একটা জায়গায়, ও ছাত্র শিবির করে আর ও এনসিপি করে, ওইটা না, ওরা দেখতেছে যে জুলাই যোদ্ধা কাদেরকে এই করছে। দেখেন এ জায়গায় বিএনপি কয়দিন আগে গেল, এটা তো 53 মাসও হয় নাই, 53 বছর আগের একটা চেতনারে আপনি ধইরা আপনার সেই কি গার্বেজটা নিয়ে, এই সংবিধানটা নিয়ে, 72 সংবিধান নিয়ে আপনার আবার যাইতে হবে ক্ষমতায়। কিন্তু এই গার্বেজটারে বাদ দিয়া এই যে কয়েকদিন আগে ছেলেপেলে গুলা করলো, ম্যাসাকার হইলো, এই যে একটা ভয়ানক অবস্থা গেল, সেই অবস্থাটারে এই দেখেন 14 মাসের ভিতরে কিন্তু বিএনপি বারবার বলতেছে যে না, আমরা নিষিদ্ধ চাই না। যদি অপরাধ করে মানে কি, অপরাধ তো করছে, আপনি দেখেন নাই অপরাধ করছে? যদি অপরাধ করে, এটা কোন ধরনের কথা? এই ধরনের কথা আসবে কেন? আবার জামাতের যে লোকজনগুলোর কথা বলছে, জামাতের তো যে লোকজনগুলো এরকম কথা বলে, তারা মনে করেন এরকম একটা কথা বলে ফেসবুকে, ওই দিন উঠে পরের দিন দেখবেন ঠাস করে তারা যাই বলে এটা ভুল করে ফেলছি, শেষ। ভুল করে ফেলছি, ক্ষমা করে, দুইটা কারণে। কারণ তারা জানে যে ডিরেক্ট অ্যাকশন হইতে পারে তার দল থেকে, আর হলে যে দেখে যে পোলাপান যেই পরিমাণ সাইজ করে, এই সাইজ আর নিতে পারে না, তখন গিয়ে তারা সরি বলে। কিন্তু বিএনপি দেখবেন যে বিএনপির এই যে মানে আপার লেভেলের নেতারা, এদের বয়স হয়ে গেছে, তো এরা আসলে বুঝতেছে না। কারণ তাদের অবস্থাটা হলো যে এই যে আমার বাবা কিছুদিন আগে গত হয়েছেন, তো সম্মান রেখেই বলি, মানে বাবারা কিন্তু কখনোই ছেলেদেরকে বলছে যে এরা ভুল করতেছে। আপনি দেখবেন, আপনি কোনো জায়গায় একটা ভুল করবেন, আপনার বয়স হয়ে গেছে, আপনার বাচ্চা হয়েছে, হয়তো আপনার বাচ্চা স্কুলে পড়ে, তারপরও বাবার কাছে মনে হয় তুই ভুল করতেছিস,
বিএনপি নেতাদের অবস্থা এরকম যে মনে করতেছে যে অ্যাকচুয়ালি জেনজিরা ভুল করতেছে। যদি 6 কোটি ভোটার ভুল করে তাহলে আপনার রাজনীতি করারই তো কোনো জায়গায় অধিকার নাই। 6 কোটি ভোটারের জায়গায় তরুণ, এই 6 কোটি যদি ভুল করে তাহলে আপনি রাজনীতি করতেছেন কেন? আপনার তো রাজনীতি করারই নাই। ইভেন আমার মনে হয় যে বিএনপির ফুল চিন্তা করা উচিত উপর লেভেলে, বিএনপির উপর লেভেলে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি যেটা বলছি, আজকে কয়েকজন দর্শক আছেন, প্রশ্নগুলো নিয়ে আসলো। জাহাঙ্গীর সাহেব বলেন, কার কাছে প্রশ্ন করবেন? মনির ভাই, আপনি সরকারের সকল আলোচকদেরকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত 2-3 মাস বা আরো বেশি হবে, এই 5 তারিখের পরে আর কি, 5 তারিখের পরে যখন বঙ্গভবন থেকে শেখ সাহেবের ছবি নামাইছিল, তখন রিজভির অনেক খরান উঠছিল যে বঙ্গবন্ধুর ছবি কিভাবে নামানো যায়। একজন বিশাল নেতা, এমন নেতা যে নেতা বাকশাল গঠন করি অনেক লোককে হত্যা করছে, এটা উনি এসি রুমে থাকে। উনি এসি রুমে থাকে, ফাঁকে ফাঁকে হয়তো এসি রুম থেকে বাইর হয়ে বিভিন্ন বলছে না গাড়িতে গেছে, জিজ্ঞাসা করছে ওনার বাড়ি লক্ষ্মীপুরে, যে উনি এখন ওই জমাত করতো, বিএনপি করতো, এখন জমাত করে। এই তথ্যগুলো আমরা যখন লাইফের মধ্যে আসি, কথাগুলো বলি, এই আমাকে অপবাদগুলা আগে আওয়ামী লীগকে দিত। আওয়ামী লীগের আমরা এই কথাগুলো বলতাম এই দেশের জনগণকে একটু ভালো জানতো সংশোধন হওয়ার জন্য। কিন্তু যখন এই দেশে এখন আবার বিএনপি কে কথাগুলো বলা শুরু করছে সাধারণ জনগণ, তখন বিএনপি প্রশ্ন থাকলে বলেন, লাইনের ট্র্যাক শুরু করে দিয়েছে মানুষের উপরে। এখন যে মির্জা ফখরুল সাহেব যে কথাটা, যে বক্তব্যটা দিছিল পত্রিকাতে, যে কথাগুলো আসছে, ভারতের সাংবাদিকের লোক যে কথাগুলো বলছে, এই কথাগুলা কি ওনারা মনে করছে যে আমেরিকা গেলে ওনারা আর কিছু করবে না, ওনাকে কিছু করবে না, হয়তো ওনারা মিলেমিশে গেছে, আওয়ামী লীগের বিএনপি মিলেমিশে গেছে, কিছু হবে না, এটা কি মনে করছে নাকি নুরুজ্জামান ভাই? আপনারা কি এটাই মনে করছেন নাকি? এ হলো আমার প্রশ্ন। বাস্তবতা তো হলো অন্য কিছু ঘটে গেছে। বুঝতে পারছি না ভাই। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? জানামূলক মনি ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে মনিরুজ্জামান স্যারের দু একটা কথা একটু প্রতিবাদী জানাচ্ছি, তারপরে প্রশ্ন করছি। স্যার বলছেন যে এনি গ্রুপকে দিয়েছে, জামাতে নমিনেশন দিয়েছে, এটা অত্যন্ত ন্যাক্কার জন্য। যদি দিয়ে থাকে জামাত এটা প্রত্যাহার করার দরকার। কিন্তু স্যার মতন দেখেন নাই যে বলেছে আমি প্রথম শেখ হাসিনাকে আপনি এনি গ্রুপকে নমিনেশন দিতে কে বলছে আপনাকে? আমি আপনার এনাবাসের কথা বলছেন, এনাবাসের মালিককে নমিনেশন দিয়েছে জামাত, আপনি কথাটা বলছেন। আমি এটাই বলছি, আপনি হয়তো শুনতে পান নাই আমার কথা, আমি তো এটাই বলছি, আমি 1 মিনিট কথা বলিনি তো। আর আপনি কিন্তু দেখেন নাই যে শেখ হাসিনা সে লাস্ট সম্মেলনে বলছে আমি প্রথম তোমাকে চাই, শেষও তোমাকে চাই। সে শেখ হাসিনা আমির খুসরোর সাথে দাঁড়ায় কিভাবে ফুটে সেশন করে। আমাদের প্রশ্ন, সে সালাউদ্দিন কিভাবে এসালামের গাড়ি ব্যবহার করে শুডাউন করে, এটা কিন্তু আপনি দেখেন নাই। আপনি কিন্তু এখানে আরো একটা তথ্য, মিথ্যা তথ্য বলছেন যে জামাতের আমির বলছে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। জামাতের আমির কথা কখনো বলে। জামাতের আমির যেটা বলছে যে আওয়ামী লীগ দল হিসাবে জামাতকে যেভাবে নির্যাতন করছে, ঠিক সেই নির্যাতনের জামাত তার দল হিসাবে আওয়ামী লীগ হিসাবে নির্যাতন করবে না। তবে মিথ্যা কথা বলছি, এই কথা বলতে পারেন না। আপনার ভিডিও আছে, সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদি ওই দিন বিকালেই বলছে আপনার সন্তান কি মারা গেছে, আপনি ক্ষমা করতে কে? এটাও ভাই দর্শক ভাই, আপনি এইরকম কথা আসছে, মনিরুজ্জামান ভাই যেভাবে বলছে কথাটা এইভাবে আসছে, এরপর আপনি যেটা বলছেন এটা সেকেন্ড টাইম বলছে, আপনি যেটা বলছেন এটা সেকেন্ড টাইম বলছে। ইভেন সেটার ব্যাপারে উনি যেভাবে কথা বলছে, উনি ক্ষমাসুন্দর ভাবেই কথা বলছে যে ওইভাবে কথাটা তার বলা উচিত হয়নি। আর জামাতের আমির এইভাবে করে কথা বলছিল। ওনার এই কথাটাকে, ওনার এই কথাটা 1 বছর পর টানে। আমরা আপনি রিসেন্টলি আসেন, আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করতে, মানে আওয়ামী লীগকে ক্ষমা করতে এত উপরে পড়ছেন কেন? বিএনপি, আমি আপনাদের, আমাদের দেশে কিছু জঙ্গিদেরকে ধরা হয়েছিল, জিএমবি সহকারে কিছু জঙ্গিদেরকে ধরা হয়েছে। এরা কতজন মানুষ হয়তো মারছিল? 10-20 জন। এইরকম তো হয় নাই মনে হয়। স্যার সবচেয়ে ভালো বলতে পারবেন, হাসির রহমান স্যার। যদি এর কারণে যদি জিএমবি সহকারে অন্য জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়, তাহলে শুধু 5 আগস্টের পরে আওয়ামী লীগের হত্যাগুণ বাদই দিলাম, শুধু 5 আগস্টের পরে এই বিএনপির মধ্যে নিজেদের কোন দলে নিজেদের 125 জনকে খুন করেছে, তাহলে তাদেরকে কেন নিষিদ্ধ করা হবে না? আপনারা এই বইয়ে যে আমরা যে আওয়ামী লীগ যে কাজ করছে, আমরা সেই একই পথে যাচ্ছি, আমরা একই কাজ করবো, এর জন্য আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছেন না। আর যদি এই বই না থাকে, তাহলে
তাহলে আপনার কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধা দিচ্ছেন সেটা জাতির সামনে তুলে ধরেন। আপনারা বারবার বলছেন যে আমরা এনামুল মনির ভাই, আপনার হয়তো মনে আছে কিছুদিন আগে আমি যে বলছিলাম যে ইয়ের কথা, ফখরুল সাহেবের কথা, এই কথাটা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে শরিয়া আইন সম্পর্কে, এটা সবচেয়ে বড় তথ্যপূর্ণ আছে। ওই আইন সম্পর্কে উনি যখন কথাটা বলছিলেন তখন উনি বের হয়ে ভারতের হাই কমিশনার থেকে বের হয়ে সংবাদ সম্মেলনে সে কথাটা বলেছিল। আপনি এই তথ্যটা ভালো করে দেখেন যে ভারতের হাই কমিশনের থেকে বের হয়ে সংবাদ সম্মেলনে সেই কথাটা বলেছিল। মানে উনি আবার যে আমাদের নাসিম ভাই একটা কথা বলছেন যে জামাত এটা বলছে, বলার পরে ক্ষমা চাচ্ছে। তো ক্ষমা চাইছে, আপনারা তো এই জিনিসটা নেই, আপনারা ক্ষমা চাইতে লজ্জাবোধ করেন কেন? না আপনারা যা বলেন সব সঠিক। আপনারা কবে এই রাজনীতি থেকে ফিরে আসবেন? আর আপনাদের এই যে ভারসাম্যহীন রাজনীতিবিদরা আপনাদের দল থেকে কবে বিদায় নেবে? আমি এটা জানতে চাচ্ছিলাম মনির ভাইয়ের কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অসংখ্য ধন্যবাদ আনাউল ভাই, ধন্যবাদ তিনজন অতিথিবৃন্দকে। আমি দুইটা প্রশ্ন করি। প্রথমত প্রশ্নটা আমার হাসিনুল স্যারের কাছে। স্যার, আমি শুধু একটু জানতে চাচ্ছি যে যখন আমার কোনো রেকর্ড বলেন বা পোস্ট বলেন বা যে কোনো কিছুই মানে সোশ্যাল মিডিয়ায় যারা আসে, সেটা আপনার কাছে কেন সত্য মনে হয়? আর আপনারটা বের হলে সেটাকে কেন আপনার মনে হয় যে এটা আমি কি কাটছিট করা হয়েছে? এইটা কেন করা হয়? এই কথাগুলো কেন বলে রাজনীতিবিদরা? দ্বিতীয় প্রশ্নটা আমি মনির ভাইয়ের কাছে বলবো। মনির ভাই বললেন যে একজন আমি তাকে নবীন আমি ফেসবুক পোস্ট করছিলাম। শুধু আপনার কাছে আমার জানার ইচ্ছা, আপনার বিএনপির বিভিন্ন কমিটির মধ্যে ছাত্রলীগের নেতাদেরকে কমিটিতে রাখা হয়েছে, আপনি কয়টা পোস্ট করেছেন একটু বলে যাবেন প্লিজ। আপনার কাছে শুধু জানার ইচ্ছা যে ছাত্র দল আওয়ামী লীগের অনেক নেতাকে তারা এই কমিটির মধ্যে স্থান দিয়েছে, আপনি কয়টা পোস্ট করেছেন এবং কয়টা প্রতিবাদ করেছেন, শুধু এই কথাটা বলে যাবেন একটু। ধন্যবাদ সবাইকে। মিউট আছেন ভাই, আনমিউট করতে হবে। মাইকে মিউট আছে, আনমিউট করেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে আমাকে এই টক শোতে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে কাজী মনিরুজ্জামানের কাছে। বিএনপির অ্যাক্টিভ চেয়ারম্যান বর্তমান তারেক রহমান, উনি চাঁদাবাজিতে $0 ঘোষণা করছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিছে। কিন্তু আমরা দেখলাম গত 2 দিন আগে ফরিদপুরে চাঁদা না দেওয়ার জন্য, মানে চাঁদা দাবি করছে, চাঁদা দেয় না, এই কারণে উনারটা সিএনজি ভাঙছে। তো এই বিষয়ে ওনার কাছ থেকে আমি বক্তব্য শুনতে চাচ্ছি। ধন্যবাদ। কাজী মনির ভাই মিউট আছেন, আনমিউট করতে হবে। দর্শকদের কিছু প্রশ্ন আছে আপনার কাছে, দর্শকদের প্রশ্নগুলো নিয়ে বলবেন। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিএনপি কেন, মনির ভাই ক্যামেরাটা অফ হয়ে গেছেন, ক্যামেরাটা অন করবেন। বিএনপি কেন চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? বিচার চাচ্ছেন কিন্তু নিষিদ্ধ চাচ্ছেন না। নিষিদ্ধ না চাওয়ার পেছনে কারণ কি? এবং যে সমীকরণটা এসেছে ভোটের রাজনীতিতে বিএনপি এগিয়ে রয়েছে, জামাত দ্বিতীয় স্থানে রয়েছে, আপনার বিশ্লেষণ কি বলে যে আসলে কারা এগিয়ে রয়েছেন আগামী নির্বাচন? আচ্ছা, আমার একটু খারাপ লাগছে যে এমন দর্শক আসে সরাসরি মিথ্যাবাদী বলে। আমার কাছে 10টা টেলিভিশনের নিউজ আমি এখন বাই করলাম, যেখানে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে দল হিসাবে ক্ষমা করে, ব্যক্তিও না, দল হিসাবে। এই লোকটা যে বললো আপনি একজন সঞ্চালক, একজনকে মিথ্যাবাদী বলা যায়? আর উনি কি প্রমাণ করেছে যে আমি মিথ্যা বলেছি? আপনাকে এটা এখন যদি 10টা আপনার যদি শুনাই, 10টা জায়গায় আপনার আওয়ামী লীগকে ক্ষমা, 15.5 বছর আপনাদের সামনে গোলাম পরিবেশে আমরা হাজির হতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। ওরা ছিল না আন্দোলনে, সেটাও দুঃখ প্রকাশ করছে। ছোট একটি পরিবার থেকে আপনাদের সামনে এসে হাজির হয়েছে। আমার পারিবারিক শিক্ষা হচ্ছে শুধু মানুষ নয়, আল্লাহর সমস্ত সৃষ্টিকে সম্মান করো। মানুষ সৃষ্টির মধ্যে সেরা, এই জন্য মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব। সমাজের 2টা স্তম্ভ হচ্ছে চতুর্দিক থেকে দেখে, একটি হচ্ছে সাংবাদিক চোখ, আরেকটা রাজনীতিবিদদের অন্তর্দৃষ্টি। এছাড়া সমাজের যতগুলো শ্রেণী পেশা আছে তাদের জগৎটা হচ্ছে তাদের ওই নির্দিষ্ট পেশার উপরে ফোকাস। এই জন্য দেখবেন জীবন যুদ্ধে এই 2টা অংশের চান্দারের মানুষকে জীবন বাঁচিয়ে রেখে কাজ করতে। রাজনীতিবিদরাও গুলিতে মরে, সাংবাদিকরাও গুলিতে মরে। রাজনীতিবিদরা শব্দের দৃষ্টিতে পড়েন, আবার সাংবাদিকরাও পড়ে। গত 15 বছর গিয়েছে, আমি ভালো মন্দ কিছুই বলবো না, আপনারা সবাই জাতির বিবেক আপনারা ভালো জানেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতি পিছন দিয়ে কামড়াকামড়ি করে সে পিছনে পড়ে থাকবে। আর যারা লম্বা সময় লাগবে। আচ্ছা, যাই হোক, উনি শেষে যাই বলছে আমি আওয়ামী লীগকে দলকে ক্ষমা করে দিলাম। আছে আর সংক্ষেপও আছে। হ্যাঁ,
মানে অনেকগুলো আছে, এখানে প্রায় 10টা আছে ইউটিউবে, আমি ওই টিভি চ্যানেলে। যাই হোক, আবার উনি বলেছে আমরা যে বলি যে ওনাদের পাওয়া যায় না আন্দোলনে, সেটা উনি বলেছে যে আমরা আসতে পারিনি 15 বছর প্রায় আন্দোলন সংগ্রামে। যাই হোক, এখন যে ভাইটা বলেছে শেষের দিকে যেটা বলেছে যে তারেক রহমান সাহেব চাঁদাবাজি জিরো টলারেন্স করেছেন, এবং উনি আরো জানেন যে বহিষ্কারও করেছেন 7,000। এখন এই চাঁদাবাজি দেখছে, ভ্যান ভাঙছে। আপনি কি দেখছেন জামাতের একজন ইউনিয়ন সেক্রেটারি না ওয়ার্ড সেক্রেটারি, সে একজন দলিল লেখককে মাইরে ফেলাইছে, পিটাইয়া মাইরে ফেলাইছে, সেটা কি আপনি দেখেছেন? এখন সেটা টিভি চ্যানেলে আছে, অন্য জায়গায় আছে, আমার কাছেও আছে। এখন এরকম আমাদেরটা মনে হচ্ছে এরকম একটা অবস্থা যে মনে হয় বিএনপি সরকারে এর টাইনা হিসরা নামাইতে হইবে, এরকমই সব কথাবার্তা বোঝা যায়। যেমন আমাদের এই বীর প্রতীক হাসিনুর রহমান ভাই, উনি কিন্তু আমাদের কথাই বলে যে ওনরা যে নিষেধ চায় না, ওনরা যে বাংলাদেশে প্রথম ক্ষমা করে দিল, ওনরা যে ফ্যাসিস্ট শুনতে চায় না, সেটা কিন্তু বলেনি। আমরা কিন্তু প্রথম লিখিতভাবে বলেছি যে দল হিসেবে আওয়ামী লীগকে গণহত্যার জন্য বিচার করতে হবে। সেই বিচার কি দলের কি জরিমানা হয়, জেল হয়? দল তো নিষিদ্ধই হয়। আমাদের এটা একটা রাজনৈতিক কৌশল। মহাসচিব তো অনেকবারই বক্তব্য দিয়েছে, বেশিরভাগ বক্তব্যই আমি ওনার রেকর্ড আছে, আমি এখন বাইর করছি। উনি বলেছে যে আমরা নিষিদ্ধ চাই না, যদি সকল দল চায়, জনগণ চায়, রাষ্ট্র চায়, আদালত চায়, তাহলে তো অবশ্যই তারা নিষিদ্ধ হবে। এখন এখানে নিষিদ্ধ চাই না আবার চাই, এটা এরকম কথা বলেছেন যে আইনগত যদি ভিত্তি থাকে তাহলে তো তা নিষিদ্ধ হবে। এখন এইটা যে আমরা বলি সেটাকে কিন্তু আপনি যেটা বলছেন এখন বুঝছেন, যে আপনি বলছেন যে আমরা নিষিদ্ধ চাই না, এরকম কিন্তু কথা না। তারপরেও আমাদের নীতি নির্ধারণী ফোরামের যিনি আছেন, তিনি হচ্ছেন এখন সবসময় কথা বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান। আমি ইতিমধ্যে আলোচনায় 2-1জনই বলে ফেলেছেন, বোঝা যাচ্ছে যে আমরা মনে হয় ভারতপন্থী। বাংলাদেশে একমাত্র বক্তব্যটা গতকালকেও তিনি সাক্ষাৎকারে বলেছেন, এর আগেও একটা সাক্ষাৎকারে কিন্তু এরকমটা আসছে, বা কোনো শুধু আওয়ামী লীগ নাম বলে না, কিন্তু কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না জাতীয়তাবাদী দলকে। আমি আপনাকে বললাম যে রাজনৈতিক অনেক সময় কৌশল। ওনাদের জামাতের আমির তো প্রধান, সে কেন বললো? সে আজকে দেখেন, আমি যদি একটা প্রশ্ন করি, আমার এক ভাই বলেছে নিউ ইয়র্কের কথা, এখন একজনে প্রশ্ন করেছে যে নিউ ইয়র্কে যাতে মির্জা ফখরুল সাহেবকে কিছু না বলে এই জন্য কি ভারতে সাক্ষাৎকার দিয়ে গেছে, একজন কিন্তু প্রশ্ন করেছেন। এখন আমি যদি ওনাকে প্রশ্ন করি যে ভাই, জামাতের বিরুদ্ধে কোনো জায়গায় কোনো মিছিল মিটিং করলো না, সামনাসামনি আক্রমণ করতে না আসুক ভয়তে, আমরা তো আগের দিনই দেখলাম যে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কথা বলেছে, ধস্তাধস্তি হয়েছে, ওখানে ডিম মারলো একজনারে, মির্জা ফখরুলরে বললো মির্জা ফখরুল যায়। আমি যেটা শুনেছি, এরপর সেটাই হয়তো বা বেশি জামাতালারা ওইটাকে প্রচার করতেছে, অপপ্রচার করতেছে, সেই জন্য হয়তো বা আমাদের কেন্দ্র থেকে বলছে যে মির্জা ফখরুল সাহেব বলেছে যে আমি শুনেছি যে এই মির্জা ফখরুল, এছাড়া আমাকে কোনো লাঞ্ছিত বা কোনো কিছু বলছে আমি আর শুনি নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে এইটা, আমি কালকে জামাতের ভাইয়ের সাথে বলছিলাম, আমার বললো আমার এলাকার সে কেন্দ্রীয় শুরা সদস্য, সে বললো ভাই আপনি কেন জামাতের বিরুদ্ধে বলেন? তখন আমি অনেকগুলো বলেছি, একটার উত্তর দিতে পারিনি। আমি এইটাও বলেছি যে ওখানে রাস্তায় তো আওয়ামী লীগ অনেক আসছে, মির্জা ফখরুল ইসলাম সাহেবকে কিন্তু রাজাকারও বলেছিলেন, যে আওয়ামী লীগ মির্জা ফখরুলকে নিয়ে স্লোগান দিয়েছিলেন, রাজাকার বলেও স্লোগান দিয়েছেন মির্জা ফখরুল। তাহলে হেনস্থা করে না, এটা শুধুই অপপ্রচার। মির্জা ফখরুলকে সাহেবকে হেনস্থা করা যখন প্রথম বের হয়েছে দিয়ে কথা বলছে, ওইটা তো উনি কথা, উনি যদি দায়িত্বশীল জায়গা থেকে অবশ্যই। এখন উনি যদি এই জায়গাটায় যদি বলেন উনি যে না আমি তো শুনি নাই, কিন্তু তারপর কি তাদের কাছে ভিডিও যায় নাই, এমনকি মিডিয়া প্রচার বিভাগেও কি ওই ভিডিও গুলো যায় না? এগুলো তো অবশ্যই গেছে, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু যেভাবে রিজভি স্যার এবং উনি নিজে যেভাবে কথাটা বলছেন, এটা আসলে দুঃখজনক। আমাদের কাছে খুব দুঃখজনক মনে হয়েছে যে ওনারা এভাবে পোট্রে করছেন যে না ও জায়গায় আমাদের সঙ্গে কিছুই হয় নাই, আক্তারের উপরে ডিম মারছে, বিষয়টা এরকম হয়ে গেল না। আপনার সফর সঙ্গে বুঝছি আপনি যেভাবে বলতেছেন বা আসতেছে যে আক্তার যাচ্ছে পাশ দিয়ে, মনে করেন আপনি আমার কাছ থেকে যাচ্ছেন, আপনাকে কেউ কিছু বললো না, অথচ আমার মনে করেন ঘাড়ের উপরে একটা বাড়ি দিল, কিন্তু আপনি আপনি পেয়ে যেতেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আমি পুরো ভিডিওটা দেখলাম, প্রথমে বাইরে আবার পরই তারা প্রথমে এই রাজাকার আসছে, এরপরে বলেছে যে এই মির্জা ফখরুল, এরপরে আপনার যারাকে গালিগালাজ দিছে, যেটা আমি এখন বলতে চাচ্ছি না। এরপরে আমরা দেখলাম যে
এই ডিম মারছে, তা ডিমটা তো আগেই মারছে, সেটা যে সময় একজনটা মারা দেখা গেছে আর আগেরটা মারা দেখা যায়নি। এখন এই ফুটেজটা এসেছে যখন মির্জা ফখরুল সাহেবকে গালি দিচ্ছিলেন, আমি বললাম তো রাজাকার বলেছেন, এবং এখানে উনি যেটা বলছেন আপনি সাউন্ড একটু শুনলে পাবেন, মির্জা ফখরুল এবং মির্জা বদমাইশ এরকম একটা বক্তব্য গালি দিয়েছিলেন। আচ্ছা, আমি বদমাইশ শুনতে পাবেন, শোনেন, আপনি বদমাইশ বলে নাই, না না এখানে আপনি এই অংশটা শুনলে দেখতে পাবেন, ওটা আমারটা আছে, ওইটা আমার কাছে আছে। ওনাকে তো রাজাকারও বলেছেন এবং গালিও দিয়েছেন, তাহলে বিএনপি থেকে যে বলা হচ্ছে যে মির্জা ফখরুলকে হেনস্থা করে না, এটা তো কেন বলছেন? এখন আমার কথাটা হচ্ছে কি, আমার কথাটা হচ্ছে ওই ভাই যে প্রশ্ন করেছে যে এইখানে আপনি স্পষ্ট ভাবে সেই হোটেলও গেল, আপনার সেই এনসিপি কে আক্রমণ করলো, এনসিপি নিচে নামলো, নাইমা মিছিল দিল, এই আওয়ামী লীগ কেন জামাতের বিরুদ্ধে কোনো কথা বললো না? ওখানে যে তাকে মারতে হবে, অপমান করতে হবে, সেটা ব্যাপার না, রাস্তায় বললো না কেন, হোটেলের সামনে বললো না কেন? অতএব আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি চোখে দেখেছি প্রমাণ, আমি দেখতেছি আমার এলাকায় 30% থেকে 40% আওয়ামী লীগ ইতিমধ্যে জামাতে নিয়ে নিয়েছে। যে ভাই বলেছে যে ছাত্রলীগ যুবলীগ আপনাদের কমিটিতে নিয়েছে, আপনি কি করেছেন? আমি 20টা কমপক্ষে লাইভ করেছি যে এদেরকে নেওয়া যাবে না কোনোভাবে, যারা নিবে তাদের বিরুদ্ধে আপনারা অ্যাপ্লিকেশন দেন, আমি ব্যবস্থা নিব, লাইভ করেছি 20টা। কিন্তু আজকে শুরুতেই বলেছিলাম হৃদয় রক্তকরণ হচ্ছে, আমার বাগেরহাট চাইরে 30 থেকে 40% আওয়ামী লীগের লোক নিচ্ছে। আমি যে কালকে জামাতের শুরা সদস্যের সাথে বসেছি, সে বলেছে ভাই এখন এটা হইলে টেকনিক, কৌশল, আমরা কৌশল করে সারতে পারলে, এখন তাদের সম্পর্কে কোনো সমালোচনা হয় না, সমালোচনা হয় সব বিএনপি মনে হয় সরকারে টেনে নামতে হবে। ওই বিদেশি একটা গল্প ছিল যে এক ভদ্রলোক কাঁকড়ার ব্যবসা করতে গেছে, ভারত নেপাল বাংলাদেশ থেকে কাঁকড়া নেছে, তো উনি যখন নামছে যে কাঁকড়াগুলো দেখবে জাহাজে, দেখে যে কিছু কাঁকড়ার মুখ খোলা, তা বলছে ব্যাপার কি, এটার মুখ খোলা, এগুলো তো চলে গেছে, তোমরা এরকম করছো কেন? বলছে স্যার এগুলো নাকি মুখ খোলা থাকলেও যাবে না, বাংলাদেশ থেকে একজনে বলেছে যে এটা মুখ খোলা রাখলো একটা কাঁকড়া যখন উঠবে আর একটা কাঁকড়া টাইনে ধরবে, আর ওই নেপাল টেপাল এগুলো চলে গেলে কেউ টানবে না, এই জন্য ওইটা ঢাইকে আনছি, আর বাংলাদেশের ঢাইকে দেখা চালানছি। আমি দেখতেছি, আমার চোখের সামনে দেখতেছি, আমি দেখছি নমিনেশন দেয়, একজনে বলে এনা পরিবহন নমিনেশন দিয়েছে, আর অমুকে কেন এস আলমের, আরে ভাই বসুন্ধরা থেকে তো যাই, সেখানে শুনলাম 10,000 কোটি টাকা আনছে, রক্তের দাগ শুকায় নেয় 11ই আগস্ট না 12ই আগস্ট। এখন সেইগুলোর কোনো সমালোচনা নাই, সমালোচনা হচ্ছে সালাউদ্দিন সাহেবের আত্মীয় এস আলম, আত্মীয় এস আলমের সাথে তাদের কি কি যেন পারিবারিক সম্পর্ক হতেই পারে, কিন্তু আপনার একেবারে পরিকল্পিত ভাবে যাওয়া, আর আমার চাচাতো ভাই আওয়ামী লীগ করতো, সে আমার সাথে এসে দেখা করা বা তার গাড়িটা আমি জানি না পাঠাই দিছে, আমি সেটা অপরাধ, সেটা কোনোভাবে মানা যাবে না, কিন্তু তার চাইতে যে অপরাধ বড় বড় করতেছে, রিক্সা ভাঙছে আর আরেকজনে যাই পিটাইয়া আমাদের সেক্রেটারি মাইরে ফেলাইলো, সকলটাই আইলো। এখন হচ্ছে কি যে আমি বলতে চাচ্ছি বিএনপি হোক আর জামাত হোক, কারোই উচিত না এই আওয়ামী দোসরকে, এবং এই জন্য আজকে আমি স্পষ্টভাবে প্রমাণ পাই যে জামাতকে কেন একটা টাট্টু শব্দ করলো না আমেরিকায়, এইটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব যে রাস্তায় দাঁড়াই একজন লোক একটা স্লোগান দিল না, হোটেলের সামনে গেল না, সেখানে এনসিপির গালিগালাজ দিল, বিএনপি কেও করলো আর তাদেরকে করলো না, এটা আপনি কি সাধারণ কোনো ঘটনা? এখন আপনি বলবেন ওই শিবিরের ছেলে তো বলছে স্যার আসেন, ডিম ডুম খাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে বলছে স্যার আমরা জামা শিবির আছে আসি, এ গাড়িতে উঠে দিচ্ছে, ভালো করছে, এই জন্য ধন্যবাদ আমরা জানাই। কিন্তু আপনার রাস্তায় যাওয়ার পর, যাওয়ার আগে হোটেলে কেন কিছু হলো না? এবং এখন পর্যন্ত তারা সাক্ষাৎকার দেয়, সেই মিজান বা শফিকুল রে মারবো, এখানে অজ্ঞান করে ফেলাবো, মাইরে ফেলাবো, ওই জামিনে এসেও বলে, জামিনের আগেও বলছে, এনসিপি কে বলতেছে, বিএনপি কে বলতেছে, জামাতকে কেন বলে না? এইটা একবারও আপনারা কিন্তু ভালোভাবে পরিষ্কার করতেছেন না। তাই আমি বলতেছি যে এইটা আপনার আলোচনা সমালোচনা থাকবে। আমি পরশুদিন আজিজুল বাড়ি হেলালের সাথে কেন্দ্রীয় কমিটির একজন জামাতের লোক আছে, আইসা টুক করে রাগ হয়ে গেছে, ভাই আপনারা বলেন রাজাকার বলেন, হ্যাঁ রাজাকার তো আপনারা সেকেন্ড আছেন, ফার্স্ট হয়েছে আওয়ামী লীগ। আচ্ছা ভালো কথা, আমি যদি থাকলাম যে ভালো কথা, তা রাজাকার আপনাদের লাগে কেন? রাজাকার বললে আপনাদের লাগবে কেন? আপনারা তো থার্ড পজিশনে, ফার্স্ট সেকেন্ড হয়েছে, লাগবে তো বিএনপি, তা আপনার লাগে কেন? তা দেখলাম রাগ ওই আজিজুল বাড়ি হেলালের সাথে খুব বললো, আপনার ওইটা তো ভুল হয়েছে, বলছে যে ওখানে কোনো জামাতের লোক ছিল, তারা ভুল করছে, আর ভুল হোক আর না হোক, এই প্রসঙ্গ আসছে এখন আমাদেরকে রাজাকার বলতে চাচ্ছে, এইটা কেমন? এই যে বিষয়গুলো নিজেরটা মানবে না কখনো, আপনার এটা যাদেরটা সেইটাই শুনবে, সেইটাই করবে। আমি বলি কি, আমি বলতে চাচ্ছি যে আপনার সেকেন্ড কি যেন ছিল,
সেকেন্ড ওই যে নির্বাচনের বিষয়টা যে জরিপ এসেছে, কারা এগিয়ে আছেন? আমার তো মনে হয় জরিপে আগাই আছে সবচাইতে যারা এই পিআর চায় না, মনে করেন সেইটা হতে পারে কমিউনিস্ট পার্টি, কারণ তারা ভোটে জিতবে এই জন্যই তো এরা পিআর চাচ্ছে না। জরিপগুলো হচ্ছে কি যে জরিপটায় অনেক কিছু ভুল ত্রুটিও হয়। আমার কথা হচ্ছে যে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে 96 সালের 12ই জুন সব দল আলাদা আলাদা নির্বাচন করেছিল। সেই নির্বাচনে আপনার জামাত পেয়েছিল 8% সামথিং, বিএনপি 33%, আওয়ামী লীগ বোধহয় 36 না 37%। সেইখান থেকে বিএনপি জামাতের ভোট বাড়বে, এই জরিপটাও আমার কাছে গ্রহণযোগ্য না। আমার কাছে মনে হচ্ছে যদি আওয়ামী লীগ তাদের সাথে না যায়, জামাত সর্বোচ্চ 15%-16% ভোট হতে পারে। আর আরেকটা হচ্ছে যে আমি হাসিনুর রহমান ভাইকে বলতে চাচ্ছি যে ভাই 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনে 27টি দল নির্বাচনে গিয়েছিল। এর মধ্যে আজকে জামাত যাদেরকে নিয়ে আন্দোলন করে 60টা দল, এখন নিবন্ধিত দল হচ্ছে 50টা। 50টার মধ্যে ওনাদের মাত্র 60টা পিআর চায়। জামাত বড় গলায় বলে যে বিএনপি বাদে 1-2টা পিআর চায় না, সবাই পিআর চায়। এখানে কিন্তু 43টা দল আছে। এরপর আবার বাংলাদেশ খেলাফত আন্দোলন, তারা কিন্তু ওই নির্বাচনে গিয়েছিল। আপনি তো যদি নিষিদ্ধ বা এই নির্বাচনে আসতে দেবো না, তাহলে 27টা দলের কথাই বলা লাগে। একজনকে আপনি বগলের তলে নিবেন, আর একজনকে বলবেন। এইটা জাতীয় পার্টি সব নিষিদ্ধ করলে এই 27টি দলই করা উচিত। আমি এ পর্যন্ত মনে হয় 100 বার বক্তব্য দিচ্ছি যে 2024 সালের 7ই জানুয়ারিতে যে সকল দল ওই আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে তাদের নিষিদ্ধ করতে হবে। কমপক্ষে এইবার নির্বাচনে তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না, এইটা আমি বলে আসছি। ধন্যবাদ। ধন্যবাদ হাসিনুর রহমান। নির্বাচনে কারা এগিয়ে রয়েছেন বিষয়টা বলবেন। নিউ ইয়র্কের ঘটনাটা নিয়ে আপনার মন্তব্য বলবেন যে জামাত, মনির ভাইয়ের প্রশ্নটা থেকে আছে যে জামাতকে কিছু বলা হয়নি, কিন্তু এনসিপি বিএনপি কে টার্গেট করা হচ্ছে। জামাতের উপর কোনো ধরনের আক্রমণ না আসার কারণ কি মনে করেন? ভাই আমি আসলে বুঝতেছি না, আমার মনে হয় একটু সমস্যা হয়ে গেছে আমাদের বোঝাপড়ায়। এই যে নির্বাচন হচ্ছে, যেগুলি হচ্ছে ছাত্রদের নির্বাচন, সমগ্র বাংলাদেশের গ্রাম অঞ্চলের মফস্বলের লোকজনের ছেলে মেয়েরাই পড়তেছে। আপনারা এখন অনেক দূরে রয়ে গেছেন আমার মনে হচ্ছে। বিএনপি বিশাল দল, এই এই জায়গা থেকে আসতে হবে তৃণমূলে। কোনটা খারাপ কোনটা ভালো এই লোকজনের কথা শুনেন না, নিজে সরজ উপরে জিজ্ঞেস করেন। আপনি চিন্তাও তো করতে পারবেন না যে কি করে এই যে ডাকসু নির্বাচন বলেন বা রাজশাহী বা আগামীতে আহ্বান দেখবেন ফলে কি হবে। আমার মাঝে মাঝে লজ্জা হয় যখন আমি জামাতের লোকদের কাছে যাই, আগে ড্রেস ঠিক করি, ভালো কাপড় চোপড়, এত দামি কাপড় পরা যাবে না, নিবেদিত হয়ে কাজ করে। এবং এই জিনিসটা স্বীকার করতে হবে, এরা স্বপ্রণীত ভাবে কাজ করে। আজকে ছাত্ররা যে প্রত্যাশা নিয়ে আইছে, পুরো জাতিকে ঐক্যবদ্ধ করছে, ইন্ডিয়ান, যেটা আমি একা ধারণ করতাম। এই ছাত্রদের সাথে আমি কোনো জায়গায় দ্বিমত না, ভুল করতেই পারে, বাট একটা জায়গাতে পরিষ্কার করছে ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। বিএনপির সমস্যা কোথায় ভারতের বিরুদ্ধে কথা বলতে? এনে তো কৌশলের দরকার নাই, একটাই কৌশল সবার হওয়া উচিত দেশের, ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। আওয়ামী লীগ নিষিদ্ধ চিরতরে, যদি কোনো স্কোপ নাই। আমরা কি চোখ দিয়ে দেখি নাই কে মারছে কারে? তারপর যদি আসে কেন? সারাদিন ভাই গুম হন নাই? ইলে ছেলের কি হয়েছে জানেন না? কেন যদি আসবে? আদালত ভুল করতে পারে, আমার চোখ আপনার চোখ তো ভুল করতে পারে না। এই বিপ্লব এদের ছাত্রদের জন্য আমরা স্বাধীন কথা বলতে পারতেছি, আগে তো কথা বলতে পারি নাই, কোনো আমলেই কথা বলতে পারি নাই। এখন যখন তখন যা খুশি বলা যায়, নৈতিক গ্রাউন্ডে এটা করা উচিত। আপনাদের এত বড় দল, এত বড় শক্তি আপনাদের, আপনারা ভারতকে ভয় পান। ইনে মিনিয়ে বলেন তো জনগণ সন্দেহ করবে। ওই দিন নাই যে পত্রিকায় উঠলো যে বেগম খালেদা এটা বলছে, তার দিয়ে এটা বলছে না। প্রত্যেকটা লোক ইউটিউব দেখে এবং বুঝে আসলে কি। এই জায়গা থেকে আপনারা দূরে সরে গেছেন। এই যে মোবাইল একটা যে বিশাল একটা প্রভাব দেশের মধ্যে, এটা বিশাল ক্ষতি করে ফেলছে। যারা আগে হয়তো মুরব্বী, ইভেন আমি যদি আমার মেয়েদের বলি ভোট ওকে দাও, দিবে না তো। এই জেনারেশন যে কি জিনিস এটা বিএনপি বুঝে নাই। আমার এখানে অনেক দূরে আছেন, এই জেনারেশন ভয়ঙ্কর, ভালো বুঝে। এই হাসনাত কথা বলে কম বুঝে, কম সাহস, যেটা চিন্তা করতে পারে। আমাদের অনেক জেনারেল তো কথাই বলে না, এখনো বলতে ভয় পায় যে ভারত আমাদের শত্রু। অসংখ্য জেনারেল মনে মনে ধারণ করে, বলতে পারে না। এই পোলাপাইন গুলি বুক ফুলে পড়ে। আমি তো গর্বিত ছাত্রদের নিয়ে। আপনারা আপন করে নেন জনগণকে ভাই, এই ভুল ত্রুটি থাকবে না। এক ভাই বলছেন সোশ্যাল মিডিয়া নিয়ে, এখন সোশ্যাল মিডিয়া যদি কারো বিপক্ষে যায়, আপনার সত্য প্রকাশ করা উচিত, ফেস করা উচিত যে আমার এই জিনিসটা, হ্যাঁ ভুল করেছি, সরি, আমার এটা উচিত ছিল না, আমি লজ্জিত, পরপর কারেকশন করবো। সমস্যা কোথায়? মির্জা সাহেব বয়স্ক মানুষ, ভুল হইতে পারে,
মুখ ফুসকে বলে দিতে পারে, সামনাসামনি অনেকে গালি দেওয়া যায় না, সামনাসামনি অনেক সময় অনেক খারাপ কথা বলা যায় না, বলেন। আমি তো আসলে এটাই ধারণ করি যে উনি অনেক বিজ্ঞ মানুষ, হয়তো অন্য কোনো কারণে বলছেন, বাট জনগণ তো ডাইরেক্ট এই ছেলেগুলি ইনে বিনে পছন্দ করে না, সরাসরি পছন্দ করে। সরাসরি না বললে আপনার বিপক্ষে যাবে। কতটা বিপক্ষে গেছে আপনারা দেখতেছেন। এই ইউনিভার্সিটিতে খাট দেওয়া হয়েছে ছাত্রদের জন্য, এটাকে নেতিবাচক হিসেবে প্রচারণা করছে। এটা কি যায় বিএনপির জন্য? এটা কি পক্ষে গেল না বিপক্ষে গেল? আমি এটা বুঝি না। এটা যদি বিএনপি না বলতে পারে, আগামী নির্বাচনে কিন্তু খবর আছে। আমি সত্য কথা বললাম, আপনার ছাত্রদের খাট দিয়েছে, এটাকে আপনি নেগেটিভ ভাবে নিলেন। আর আশ্চর্য, যখন এই যে পুলিশে টাওয়ার বানাই দিছে, পুলিশে পালে গাড়ি কিনে দেয় এমপি সাহেবেরা, তখন তো কোনো কথা বলেন নাই। ভালো কাজের জন্য সবকিছু সদকা জারিয়া, যেই টাকা দিচ্ছে জামাতকে, সেই টাকা দিয়ে খাট পালন কিনে ছাত্ররা ভালো থাকবে, এই ছাত্ররাই দেশ চালাবে। আপনাকে বুঝতে হবে, আজকে এই ছাত্ররা, আমি তো সুযোগ পাই ওদের খাবারের মেনুর যেটা দেয় বাজেট 3 গুণ করে দেওয়া উচিত। এই ঢাকা ইউনিভার্সিটির ছেলেরাই ম্যাক্সিমাম পায়, সকল ইউনিভার্সিটির ছেলেরাই আমলা হবে, দেশ চালাবে। ওদের বুদ্ধির বিকাশের দরকার আছে, বাজেট 3 গুণ করা উচিত খাবারের মেনু। এটা না করে আমরা উল্টা পাল্টা খালি ক্রিটিসাইজ করতেছি, ক্রিটিসাইজের জন্য। যেটা ভালো ওটাকে সম্মান করলে আপনার ভোট বাড়বে, কিন্তু না করলে এরা গেলে আমি কিন্তু বিপক্ষে যাবেন। এখন তো বললাম, আমি এই মিডিয়ার যুগে, এই ইউটিউবের যুগে কেউ কারো ছাড় দিয়ে কথা বলে না, একদম শিলা দেয়। সুতরাং আমি মনে বিএনপি অনেক বড় দল, শহীদ জিয়ার দল, গর্বের জায়গা। এটা কত বড় গর্বের, এটা ধারণা করতে পারতেছেন না। যে ঘোষণা দিবে শেখ মুজিবুর রহমান, সেই ঘোষণা দিচ্ছে শহীদ জিয়া, যারা কেউ চিন্ত না। সেইটাই আপনারা অবমূল্যায়ন করতেছেন। ভারতকে তো তোয়াক্কাই করা উচিত না। আমরা এক জাতির দেশ, 1% অন্য ছোটখাটো জাতি, আমাদের গর্বের অলঙ্কারের পৃথিবীর কোথাও নাই। এই শক্তিটা অনুভব করেন, এটা বিশাল শক্তি। ভারত এত হ্যাডমই থাকতো, প্লেন পাঠাইয়া হাসিনা নিয়ে যাইতো, ওই হ্যাডম নাই। ওই সার্বভৌমত্ব নেওয়ার ভয় দেখায়, ভুয়া। ও আসবে যন্ত্র কেটে রেখে দেবে বাঙালি। বাঙালি বড় কঠিন জাতি, এক জাতির দেশ। ওই এলাকায় নেতা হয়ে যাবে, এলাকায় বহুত নেতা সৃষ্টি হয়ে যাবে। সার্জেন্ট হেমায়েত, এ কাদের স্মৃতি কি বলতে হয় নাই? সুতরাং ভাই, ভারতকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। সোজা হন, কোমর সোজা দাঁড়ান। আমাদের দেশ আমরা করবো, আমাদের মতো করে করবো, সবার জন্য করবো। ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ মুফতি মামুন হোসেন হাবিবি সাহেব যুক্ত হয়েছে। আমরা প্রায় শেষ পর্যায়ে আছি, একজনের বক্তব্য বাকি আছে। মামুনের বক্তব্যটা নিয়ে তারপরে হাসান হোসেন আপনাকে হচ্ছে। মান ভাই, যে বিষয়টি কথা বলছিলাম, মির্জা ফখরুল সাহেবের সাক্ষাৎকার ভারতের মিডিয়ায়, এবং সেটা নিয়ে যে তোলপাড় সৃষ্টি হচ্ছে, এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। আপনি ওনার এই সাক্ষাৎকার বিষয়টাকে নিয়ে কি বলছেন? আমরা শেষ পর্যায়ে আছি, আপনি শেষ পর্যায়ে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। বাদ, সম্মানিত সঞ্চালক, বিজ্ঞ আলোচক বৃন্দ, দেশ প্রবাস থেকে আমাদেরকে যারা শুনছেন দেখছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। দুঃখিত আমি যথাসময়ে হাজির হতে পারিনি, আসলে একটু শহরের ভিতরে ঢোকার কারণে একটু কাজে ছিলাম, জ্যামে ছিলাম। তারপর আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছে, একটু ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। মির্জা ফখরুল সাহেব বাংলাদেশের প্রতিযোজক একজন রাজনীতিবিদ। দলমত নির্বিশেষে তার প্রতি মানুষের একটা শ্রদ্ধাবোধ আছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। বিশেষ করে গত 5 তারিখের পরে কিছু কথাকে কেন্দ্র করে জাতি তার প্রতি অভিমান করেছে বলে আমি মনে করি। এই অভিমানের কারণে তিনি তার কৃতিত্ব সব শেষ হয়ে গেছে, এটা আমি মনে করি না। কিন্তু ভারত ঘেঁষা বক্তব্যগুলো সাধারণ মানুষ ভালোভাবে নিতে পারেনি। বিশেষ করে গত কয়েকদিন আগে যে বক্তব্য দিয়েছে, আওয়ামী লীগ প্রশ্নে যে বক্তব্য দিয়েছে, আমি আসার পথে আমি আমাদের কাজী মনিরুজ্জামান ভাইয়ের বক্তব্য কিছুটা শুনেছি। আসলে আমাদের এখানে নোংরা যে রাজনীতিটা চলে, সেটা হচ্ছে আমাদের একে অপরের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া, ফ্রেমিং, ট্যাগিং, এই যে রাজনীতিটা চলে, এই জায়গা থেকে বের হয়ে আসতে না পারলে আমরা একত্র নিয়ে ব্যবসা করে যাবো আরো 20 বছর 30 বছর, ততক্ষণে কিন্তু পৃথিবী অনেক দূরে গিয়ে যাবে। আমরা কিন্তু চেতনার ব্যবসায় করে যাব। তো এই জায়গায় আমি বিএনপি জামাত, আমি কাউকে এককভাবে বলছি না। জামাত ইসলামী কর্মীরাও অনেক সময় এমন কথা বলেন, এটা এভাবে না বললেই সুন্দর হতো। বিএনপির কর্মীরা অনেক সময় এমন কথা বলেন, এটা না বললেই সুন্দর হতো। সবচেয়ে জঘন্যতম যে কাজটা হয়, সেটা হলো নেতৃবৃন্দ যখন মিথ্যা কথা বলে। যেমন ধরুন, বিশেষ করে জামাত এবং বিএনপির ব্যাপারে যদি আমরা কথা বলতে যাই, এখানে দুইটা দলে কোটি কোটি সমর্থক আছে, কোটি কোটি কর্মী আছে। এখন এই জায়গাতে কিন্তু দুইটা দলই তাদের কর্মীদেরকে 100% কন্ট্রোল করা কঠিন, তবে ম্যাক্সিমাম কন্ট্রোল করতে পারলে আমি মনে করি ওই দল সফল। 100% কন্ট্রোল করা এটা কঠিন, সম্ভব না। কিন্তু যারা নেতৃবৃন্দ আছেন তাদের কিন্তু দায়িত্বশীল আচরণ করা উচিত। তাদের ভাষায় যেন ওটা বোঝা না যায় যে তিনি ভারতপ্রেমী। ভারতের থেকে যে বক্তব্য আসে মিডিয়ার মাধ্যমে, সেই বক্তব্য যদি একই সাথে বাংলাদেশের কোনো নেতার মুখ থেকে আসে, তখন কিন্তু জনগণ এটা মিলায় যে না, এ তো ভারতের পক্ষে। এদেশের মানুষ ভারতের ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নেয় না। এই ব্যাপারে জামাতের আমিও দু একটা বক্তব্য দিয়েছেন, তিনি যথেষ্ট সমালোচিত হয়েছেন। কোনো ব্যাপারে তিনি দুঃখ প্রকাশ করেছেন, এবং কোনো ব্যাপারে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আমরা সাধারণ যারা এলাকার আওয়ামী লীগ করে, এই জাতীয় আওয়ামী লীগের ব্যাপারে আমরা সবাইকে, এদেরকে আমরা হয়তো বিচারের আওতায় আনতে চাই না। দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামাতের একজনও বলেনি যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই না, এটা কেউ বলেনি। হ্যাঁ, বলেছে হয়তো যখন আমির জামাত প্রথমে বক্তব্য দিয়েছে আওয়ামী লীগের ক্ষমার প্রশ্ন, তখন কিন্তু এটা অনেকেই এটার ব্যাখ্যা ওরা থেকে কেন্দ্র থেকে এসেছে,
আমরা অনেক কথাবার্তা বলেছি, অনেকে কথাবার্তা বলেছেন, এটা কিন্তু অনেক আগের বক্তব্য, এবং সেই জায়গায় অনেকে বলেছেন এই বক্তব্য হচ্ছে সাধারণ যারা এলাকার আওয়ামী লীগ, যারা কোনো ক্রিমিনালের সাথে সম্পৃক্ত না, বাপদাদার যুগের আওয়ামী লীগ করে, এই আওয়ামী লীগের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই, আমরা তাদের ব্যাপারে উদার, এটা বলেছেন। কিন্তু এখন ওই পুরাতন বক্তব্য টেনে এনে যদি বিএনপি সমান সমান করতে যায়, যে আওয়ামী লীগও বলেছে, জামাতও বলেছে, অথচ আপনি গোটা বাংলাদেশের জামাত ইসলামীর একটা কমিটিও আমার মনে হয় পাবেন না যে নেতৃস্থানীয় একটা পদে, শিবিরের নেতৃস্থানীয় পদে কিংবা জামাতের নেতৃস্থানীয় পদে একটা লোক আওয়ামী লীগ থেকে এনে দিয়েছে, আপনি পাবেন না। কিন্তু আপনি গোটা বাংলাদেশের ছাত্র দল যখন কমিটি করেছে, তারপরে বিএনপি যখন কমিটি করেছে, আপনি ম্যাক্সিমাম জায়গাগুলোতে কমিটিতে, আমি সাধারণ সমর্থকের ব্যাপারে আগেই বলেছি, বিএনপিও পারবে না তাদের সাধারণ সমর্থকদেরকে কন্ট্রোল করতে, এটা জামাত ইসলামও পারবে না, তবে ম্যাক্সিমাম কন্ট্রোল করতে পারলে এটা দলের সফলতা, এটা দলের সৌন্দর্য পাবে। তো সেই জায়গায় সাধারণ কত লোক আওয়ামী লীগ করতো, এরা এখন স্বার্থের জন্য বিএনপি করবে, স্বার্থের জন্য জামাত করবে। এই সাধারণ লোকদের ব্যাপারে আমি যেটা বলবো, হ্যাঁ বিএনপি তো এসেছে, জামাতেও এসেছে, কিন্তু জামাত ইসলামের কৃতিত্বটা এই জায়গায়, জামাত ইসলামী কোথাও নেতৃস্থানীয় একটা জায়গায় আওয়ামী লীগ অ্যালাউ করে নাই, অথচ শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা কমিটি করতে গিয়ে হল কমিটিতে 60 জনের বেশি দিয়ে দিছে। আগের ছাত্রলীগ করতো এরকম, আগের এরকম বড় বড় ক্রিমিনাল। এই জায়গাগুলো বিএনপি কিংবা ছাত্রদল সমাধান না করে এখন বার্গেনিং এ যায়। তো বার্গেনিং এ গেলে কি হয়? বার্গেনিং এ গেলে যেটা হয় ভাই, আপনি পায়খানা যত নাড়াচাড়া করবেন দুর্গন্ধ কিন্তু ততই বের হবে। আপনি যদিও আপনি পায়খানা করে দিয়েছেন, আপনি যত তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে পারবেন, আপনি তত তাড়াতাড়ি দোষমুক্ত হয়ে যাবেন, জায়গা কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুর্গন্ধ মুক্ত হয়ে যাবে। কিন্তু যদি আপনি বলেন যে না আমি পায়খানাটা করি নাই, আপনি যত নাড়াচাড়া দিবেন তত দুর্গন্ধ বের হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছে এটা সেরা নির্বাচন হয়েছে, সবাই বলেছে, এবং জিএস প্রার্থী, ছাত্র দলের জিএস প্রার্থী সে নির্বাচন মেনে নিয়েছে। আমার 2 দিন পরে দেখি সে আবার সংবাদ সম্মেলন করে, কিরে ভাই আপনি নির্বাচন মেনে নিয়েছেন? দিদি মানে নাই, জিএস তো মেনে নিয়েছে, তো মেনে নিলে এখন আবার আপনি সংবাদ সম্মেলন করেন কেমনে? এরপরে কিছু প্রশ্ন এনেছে, গতকালকে আবার নির্বাচন কমিশন সহ আরো অনেকে দেখেছি বিবৃতি দিয়েছে, বিভিন্ন প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এসেছে যে এই নির্বাচনের ব্যাপারে তারা যে প্রশ্নগুলো এনেছে ব্যালট নিয়ে, প্রশ্নগুলো অবান্তর, এটা তারা প্রমাণ করতে পারেনি। এখন আপনি হারছেন তো হারছেন, এখন শিবিরের সাথে পাল্লা দিয়ে কাজ করেন না, দেখবেন আপনি আগামী প্যানেল যখন নির্বাচন হবে আগামী বছর, আপনাদের অনেকগুলা পথ চলে আসবে এই জায়গায়। শিবির আজীবন থাকতে হবে কিংবা থাকবে এটা তো নয়। আপনি উদারতার পরিচয় দেন, আপনি রেজাল্ট দিবে, আপনি যাবেন না, পালিয়ে যাবেন কেন? আপনি শিবিরকে জড়িয়ে ধরতে পারলেন না কেন? সমস্যা কোথায়? আমাদের প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু এখানে শত্রুতা থাকার তো কোনো দরকার নাই। আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেখেছি, এই নির্বাচনটা খুব বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে আমার বাসার পাশে হওয়ার কারণে। তো আমি দেখলাম নির্বাচনের রেজাল্ট যখন ঘোষণা করেছে, শিবিরের প্রার্থী কি বলে যে বিপি হয়েছে, সে তো নির্দলীয় ছিল, স্বতন্ত্র প্রার্থী ছিল, তাকে জড়িয়ে ধরেছে এবং বলেছে আমরা পাশে থাকবো। কেন? এটা কি অনেক বেশি সুন্দর হয়নি? এটা আমরা কেন করতে পারছি না? বিএনপি নির্বাচনে ক্ষমতায় চলে যাবে, জামাত ইসলাম তাদেরকে সমর্থন করবে, তাদেরকে স্বাগত জানাবে, তাদেরকে মিষ্টি খাওয়াবে। এই সংস্কৃতির চালুটা আমাদের দেশে কবে হবে? কবে হবে? কিন্তু আমরা কি করছি? না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ গালি দেয় নাই তো, কেউ গালি দেয় নাই তো, কেউ ডিম মারে নাই তো, এই ব্যাখ্যা দেওয়ার দরকার কি? ধন্যবাদ দিয়ে দেন না শিবিরে। শিবির জামাত এখানে কি বলে যে বিএনপি জামাত ইসলাম এখানে কাছাকাছি আসবে, কোনো অসুবিধা আছে? বিএনপি কখনো জামাত ইসলাম হয়ে যাবে না, জামাতও কোনোদিন বিএনপি হয়ে যাবে না। দুইটা দলের আলাদা আলাদা আদর্শ আছে। কিন্তু আমি একটু আগে ফেসবুকে বিএনপিকে ধন্যবাদ দিয়ে আসছি, কোথায় যেন বিএনপি রাস্তা মেরামত করতেছে, মানে স্বেচ্ছাশ্রম দিয়ে, আমি একটু আগে ধন্যবাদ দিয়ে আসছি। তো কোনো সমস্যা হয়েছে এতে? কোনো সমস্যা হয় নাই তো। তো জামাত ম্যাক্সিমাম জায়গায় এই কাজগুলো করে, এলাকায় হাটে ঘাটে বাজারে জামাত এই কাজগুলো ইদানিং কারে করে যাচ্ছে, কিন্তু আপনি জামাতকে ধন্যবাদ দিতে পারেন না। কোনো অসুবিধা আছে ধন্যবাদ দিলে? আমরা সবাই মিলে কাজ করি না, কাজের প্রতিযোগিতা হোক। আবার একটু আগে দেখলাম কচুয়া চাঁদপুরে আবু নসর আশরাফি, বাংলাদেশের আলেমদের ভিতরে একজন বিখ্যাত আলেম, অস্বীকার করার কোনো সুযোগ নেই যারা তিনাকে চিনেন, খুবই বিখ্যাত একজন আলেম, এবং তার বাবা বাংলাদেশ বিখ্যাত না, গোটা দুনিয়ার মানুষ তাকে চিনে, গোটা দুনিয়ার মানুষ তাকে মুহাদ্দিস হিসেবে জানে, এরকম বিখ্যাত একজন আলেম। তিনি তার নির্বাচনী প্রচারণা করতে গেছেন, তিনি ওই আসন থেকে এমপি প্রার্থী, অর্থাৎ গণসংযোগ, মানে জাস্ট জনগণের সাথে হাত মিলাতে গেছেন। এখন তো আর মার্কা নাই কিংবা বা কোন নির্বাচনের কোনো ইশতেহার নাই বা বিশেষ কিছু নাই, এমনিতে জনগণের সাথে হাত মিলাতে গেছেন। এখন বিএনপির একজন এসে কোনো কারণ ছাড়া বাধা দিচ্ছে যে এখানে মিছিল করা যাবে না কিংবা এখানে আপনি ওয়ার করতে পারবেন না। উনি বললো এটা গণতান্ত্রিক দেশ, সমস্যা কোথায়? এটা না দিয়ে যদি বলতেন ভাই আপনারাও কাজ করেন আমরাও কাজ করি, এখানে কি বিএনপির উদারতা হতো না? এই যে কাজগুলো ছাত্ররা কেন ওখানে খাদ দিবে, পালন দিবে না, এগুলো কি এতিমখানা নাকি? এতিমখানা নাকি শিবির ওখানে পানির ফিল্টার বসাইলে এতিমখানা হয়ে যায়? এরপরের দিন দেখলাম যে ছাত্রদল ঢাকা কলেজে সম্ভবত পানির ফিল্টার দিয়েছে। এবার বলেন ছাত্রদল কেন করেছে? এই সমস্ত নোংরামি আমরা কেন করি? যে আমি করলে ভালো আরেকজনে করলে খারাপ, এই নোংরামিগুলো কেন করি আমরা? বিএনপি কোনো ভালো কাজ করলে জামাত ইসলামের উচিত তাদেরকে সাধুবাদ জানাবো, জামাত ইসলাম ভালো কাজ করলে বিএনপির উচিত তাদেরকে সাধুবাদ জানাবো। এরপরে আমাদের দলের আলাদা আলাদা আদর্শ আছে, আপনি আপনার আদর্শগুলো প্রচার করেন, সে তার আদর্শ প্রচার করুক। এটা করলে কি আমাদের ভালো হয় না? এরপরে ক্ষমতায় যে যাবে বিরোধী দল সরকারি দলের পাশে থেকে দেশ গড়ার কাজে ভূমিকা পালন করবে। শুধুমাত্র গতানুগতিক বিরোধিতা, গতানুগতিক সংসদ থেকে ওয়াক আউট করে উঠে যাওয়া, এই সমস্ত ফাজলামি নয়, বরং একটা বিরোধী দল সরকারি দলের সহযোগী হিসেবে ভূমিকা পালন করবে।
এরকম ভাবে যদি আমরা আমাদের জায়গা থেকে রাজনীতি যদি এই গুণগত মানের যদি পরিবর্তন আমরা করতে পারতাম, আমার মনে হয় আমাদের দেশে এগিয়ে যেত। কিন্তু এখন আমরা রাজাকারের সংখ্যা হিসাব করি, আমি ওরে রাজাকার বানাই, তো ওরে রাজাকার বললে ও বলে আপনার দলের রাজনীতি রাজাকার আরো বেশি আছে। এটা তো কথা তো আসেই। এটা কেন আপনারা এটা বুঝতেছেন না রে ভাই, যে হাসিনা এই রাজাকারের ব্যবসা করে লাভবান হইতে পারে নাই। হাসিনার চাইতে সাংগঠনিক জায়গায় বিএনপি শক্ত, এটা বলবার কোনো সুযোগ নেই। বিএনপির জনসমর্থন আছে, কিন্তু সাংগঠনিক মজবুতি হাসিনার ধারে কাছেও বাংলাদেশে অন্য কোনো দলের নাই। ওই হাসিনা যে ব্যবসা করে ফেল মারছে, ওই ব্যবসা আপনি করতে আসেন কেন? কি প্রয়োজন? এই ব্যবসা আপনি কেন করবেন? এটা অযৌক্তিক, আপনি বুঝেন না? এই জিকির যতবার করবেন ততই আপনার ভোট কমতে থাকবে, এবং যেখানে নির্বাচন সুষ্ঠু হয়েছে যত ঘোলাবেন তত ভোট কমবে। বরং সবাই গড়ের রাজনীতি করি, ক্রিয়েটিভিটি আমাদের ভিতরে আসুক। এটা যদি করতে পারি, আমার মনে হয় এখানে আমরা ভালো করবো। কেউ পাস করবে, কেউ তো ফেল করবে, দুই দল একসাথে ফার্স্ট করবে না রে ভাই। এটা মেনে নেওয়ার মানসিকতা নিয়ে জনগণের পাশে আমরা দাঁড়াই। জনগণ যাকে নির্বাচন করে সে দেশ চালাবে, বাকিরা পাশে থাকবে। সমস্যা কোথায়? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নাসিম। আপনার নাসিম দ্বিতীয় বিষয়টা নিয়ে একটু বলবেন যে সমীকরণ যেটা প্রকাশ পেয়েছে জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ সহ সমীকরণ এসেছে। বিএনপি এগিয়ে রয়েছে, জামাত দ্বিতীয় অবস্থানে রয়েছে। নির্বাচনে আসলে আওয়ামী লীগ 17% মতো ভোট পেতে পারেন, এরকমটা এসেছে। আপনার সমীকরণ আসলে কারা এগিয়ে রয়েছে? জি ধন্যবাদ। তো প্রথমে আমার প্রশ্ন হচ্ছে যে এই যারা অ্যাকচুয়ালি এই পোলগুলো করে বা সমীকরণগুলো অ্যাকচুয়ালি টেস্ট করে বিভিন্ন এলাকায় বিভিন্ন পর্যায়ের লোকজন নিয়ে, তাদের এই জায়গায় মনে রাখা উচিত যে যেই দলটা কিছুদিন আগে এতগুলো মানুষকে হত্যা করে, এতগুলো একদম শিশু প্রায় 100-র উপরে যারা গুলি করে মারছে, সেই দলটার নাম এই জায়গায় কেন ইনক্লুড করা লাগবে এটা আমি বুঝি না। হোয়াটএভার, এই জায়গায় যদি তার ম্যাক্সিমাম ভোটেরও থাকে, তার সন্ত্রাসী কার্যক্রমের কারণে সে জায়গায় তার এই জায়গায় কোনো কার্যক্রম নাই, তার এই জায়গায় কোনো বিবেচ্য বিষয় থাকবে না। যদি আপনি হিজবুত তাহরির এবং এই যে জেএমবি কে নিষেধ করেন, যেই কারণে সেই কারণে অন্ততপক্ষে 10 বার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, যদি সেইটাকে আপনি ধরেন, সেই কারণে আওয়ামী লীগ 10 বার নিষিদ্ধ হয়। হঠাৎ ওর কতগুলো ভোট আছে এইটাই না, যদি কিন্তু তাই, বাট এ দিয়ে এটা বিবেচনা করার কোনো ওয়ে নাই। সো এরপরে যেটা বললেন যে সমীকরণ দেখেন এক একটা জায়গায় এক এক রকম হয়, কোন পারসেপশন এটা আসলে আওয়ামী লীগের বাড়ছে, বিএনপির কমছে বা জামাতের কমছে, বিষয়টা এমন না। হ্যাঁ, সমীকরণ গুলো দিয়ে অনেক কিছু প্র্যাকটিস করা যেতে পারে, যেগুলো দলগুলো প্র্যাকটিস করতে পারে, যে তার কোন কোন জায়গায় কিন্তু দুইজনেরই মোটামুটি ভোটের পারসেপশন দেখা গেছে আগের সমীকরণের জায়গা থেকে বিএনপির এবং জামাতের কিন্তু কমে আসছে, তো এবং এনসিপির তো অনেক তলানিতে আসছে। সেই জায়গা থেকে তাদের বিবেচনা করা উচিত যে কোন কাজগুলো তারা করলে তার এই জায়গাটা ফিল আপ হবে, সেই কাজগুলো আগানো দরকার, তাহলে ওইগুলো ফিল আপ করতে পারবে। এখন সমীকরণ দিয়ে আপনি কখনো এটা বিচার করতে পারবেন না, একদম ফিল্ড লেভেল এক্সপিরিয়েন্স ছাড়া। ফিল্ড লেভেলে যখন ভোট হবে তারপরে আপনি এটা বিবেচনা করতে পারবেন। এখন কারণ সমীকরণগুলো কখনো হয় দেখা যায় যে একটা শ্রেণীর মানুষ নিয়ে, কখনো হয় কয়েকটা শ্রেণীর মানুষ নিয়ে, কখনো আবার সেইটা হয় মনে করেন গাজীপুরে, কখনো ঢাকা শহরে, কখনো বরিশালে, বা কখনো রংপুরে, কখনো লক্ষ্মীপুরে। তো এই জিনিসগুলো এক একটা জায়গায় এক একটা দলের কিন্তু একটু মানে পাওয়ার প্র্যাকটিস বলেন বা জনসমর্থন কারো বেশি কারো কম এটা থাকে। তো সেই জায়গাটা দিয়ে আপনি পুরো হোল 20-25 কোটি মানুষের এই করতে পারবেন না, এইটা আনতে পারবেন না, এই রেজাল্টটা কখনোই এইভাবে আনা সম্ভব না। তবে হ্যাঁ, এই জায়গায় যেটা এটা ম্যাক্সিমাম মানুষ এখনো যেটা বলছে, এবং হাসিনুর রহমান স্যার যেটা বলতেছিলেন, হাসিনুর রহমান স্যার দেখলাম যে প্রচন্ড পরিমাণে বিএনপির বকে, সে বিএনপির আগামীতে ক্ষমতায় দেখতে চায়, জিয়াউর রহমানের বিএনপির দেখতে চায়, অন কাইন্ড অফ এইরকম করে পোক করতে থাকে। ইভেন হাসিনুর রহমান স্যারের কিছু কিছু কথা এতটাই বিরক্তি নিয়ে সে বিএনপিরা বলে, সেই বিরক্তিটা কিন্তু তার প্রতি রাগ হয়ে বিরক্তি তা না, তাকে পছন্দ করি সেখানে এটা করলো, বিরক্তিটা এইরকম জায়গায়। তো সমীকরণ আপনি যেভাবেই দেখেন, পরবর্তী ইলেকশনে যেই মেকানিজম হোক, যেভাবেই আসুক না কেন, হ্যাঁ এই জায়গায় বিএনপির রেস্টেকটাই সবচেয়ে বেশি, এটা সবাই মনে করতেছি। ইভেন বিএনপি আসবে, এটা আমার মনে হয় অনেক জামাত কর্মীও চায় যে বিএনপি আসুক। এটার বেশ কিছু কারণ আছে, তারা যেভাবে ব্যাখ্যা করে সেই জায়গা থেকে আমি দুই একটা লেখা পড়ে যেটা বুঝলাম তাদের। তো সেই জায়গা থেকে এই যে সমীকরণগুলো দিয়ে তাদের প্রত্যেক দলের উচিত শিক্ষা নেয়া, যে এই সমীকরণ কেন আমার এই জায়গায় কমলো, কেন আমার এই জায়গায় বাড়লো, বাড়লে খুশি হয়ে আবার ব্যাকফুটে না চলে যাওয়া, আর কমলে সেইটাকে কিভাবে বাড়াই নেওয়া যায় সেই নিয়ে চিন্তা করা, এইটা খুব জরুরি। আর নেক্সট ইলেকশনকে কেন্দ্র করে আপনি ইলেকশনটা কিভাবে করবেন এরকম কিন্তু কোনো ধরনের ফরম্যাট এখনো পর্যন্ত আলাপে নাই। খালি দেখতেছি যে ঐকমত্য কমিশন ঠেলাঠেলি চলতেছে, সবকিছু ঘুরে ফিরে আইসা এই সালাউদ্দিন সাহেবের কাছে যখন মাইকটা যায় তখন সব শেষ, আবার নতুন থেকে শুরু হয়। তো এইরকম করতে করতে এটা গণভোটে যাবে না কেন, এই মানে গণপরিষদ ইলেকশন না,
এই ধরনের কোনো ই নাই, সব খালি বলে যে সংবিধানে নাই, সংবিধানে নাই। সংবিধানে তো আপনি যে ওই গণপরিষদের ওই জায়গায় বৈশা ঐকমত্য কমিশনে বৈশা আলাপ করতেছেন, আপনারা তো সংবিধানে নেই। সংবিধানে তো এইটাও নাই যে আওয়ামী লীগ কি বলে এস আলম সে সালাউদ্দিন সাহেবের আত্মীয়, সে আওয়ামী লীগের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, সে আওয়ামী লীগকে অর্থ সহায়তা করছে দেখা, সে বিপদে পড়ছে দেখা এখন সালাউদ্দিন সাহেব এই জায়গায় তারে প্রোটোকল দিবে, তারে সেভ করবে। এখন এটা মনিরুজ্জামান স্যার বলছেন, আমি বলবো যে এইটা আপনি ডিসক্রাইব করবেন, এটা প্রুফ করবেন যে ওনরা আত্মীয়। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ওনরা আত্মীয় না, এটা প্রুফ করবেন আপনি। আপনি বলছেন একটা জায়গায়, এই জায়গা থেকে আপনি যেভাবে প্রুফ করেন, আপনি আপনার প্রোফাইলে লিখে হইলেও প্রুফ করতে পারেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। ইভেন সালাউদ্দিন সাহেবই কেন ওই ঐকমত্য কমিশনের ওই জায়গায় একমাত্র ভোকাল এই বিএনপির পক্ষ থেকে, সেকেন্ড আর কেউ নাই কেন? কারণ তারা এখনো, হাসিনুর রহমান স্যার যেটা বলছেন, তারা এখনো মনে করে যে ইন্ডিয়াকে মানে তোয়াজ কইরে ইন্ডিয়া আমার ঘাড়ের উপরে আদর করলেই আমি ক্ষমতায় আসতে পারবো, এছাড়া পারবো না। আমরা যে যুবকরা আছি, আমরা যে 15টা বছর, আমি ভোটার হওয়ার পর থেকে ভোট দিতে পারি না, আমি একবার গেছি ভোট দিতে সে 18 সালে, তখন বলছে আপনার ভোট হয়ে গেছে আপনি চলে যান। আমি একটা লোকাল ইলেকশনে ভোট দিতে গিয়ে আমি লোকাল ইলেকশনে আমি একজন মহিলা এমপি প্রার্থীর একজন পুলিং এজেন্ট হিসেবে ছিলাম। আমি যখন ভোট দেওয়ার জন্য গেছি তখন আমাকে বলতেছে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, একই সেই যেই জায়গায় পুলিং এজেন্ট ছিলাম ওই জায়গায় আমার ভোট ছিল। তো এইরকম অবস্থার একটা দলকে কেন মনে করেন যে এই যারা এর দোষর ছিল, মনিরুজ্জামান স্যার তো বললেন যে 18 সালে যারা করছে সবাইকে বাতিল করতে হবে না, সবাইকে বাতিল করবেন কেন আপনি? আপনারা প্রত্যেকটা জায়গায় যারা যারা ছিলেন তারা প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করছেন যে এইটা এই সমস্যা হয়েছে, এই ধরনের রাতের ইলেকশন হয়েছে, এগুলো প্রতিবাদ করছেন আপনারা। যারা প্রতিবাদ করে নাই, যারা ওই কিসের সঙ্গে ওই বলয়ের সঙ্গে হাতে হাত মিলাইয়া গৃহপালিত ছিল, তাদেরকে নিষিদ্ধ চাইছি আমরা যুবক, আমরা যারা গত 15-16 ভোটার হওয়ার পর থেকে আমরা ভোট দিতে পারি নাই, তারা চাইছি নিষিদ্ধ। এখন আপনি যদি না চান, আপনার নাই লাগতে পারে, ওই সালাউদ্দিন ভাই যেরকম, সালাউদ্দিন স্যার যেরকম মনে করেন এস আলমের আত্মীয়, এই জন্য আপনি ওই জায়গায় প্রোটেক্ট করতে চান। তো এই জায়গায় আপনার তো ওইটা মনেই হতে পারে যে আমার আত্মীয়, আমি প্রোটেক্ট করি, তা আমার ওইটা মনে হয় না। আমার যদি আমরা বিষয়টা এরকম যে এই যারা আন্দোলন করছে এর মধ্যে এমনও আছে যে বাপ আওয়ামী লীগ করে, বাপ আওয়ামী লীগের বড় পোস্টে আছে, ওই ছেলে এসে আন্দোলন করছে। পুলিশের এমন কর্মকর্তারই আছে, সে গুলি চালাইতেছে, তার ছেলে ওই জায়গায়। ইভেন একজন মিরপুর 10-এ একজন পুলিশ কর্মকর্তার ছেলে মারা গেছে, সেই কর্মকর্তা যে জিজ্ঞেস করছে তার এই ঊর্ধ্বতন রয়েছে, স্যার একটা মানুষের মাথায় কয়টা গুলি লাগে? আপনি এইগুলা প্রুফ থাকার পরেও আপনি তাদের নিষিদ্ধ চাইবেন না, তাদেরকে ভোটে চাইবেন। হ্যাঁ, সেই দোসররা যারা মনে করেন যে শুধু যে গুলি করছে তা না, তারা ওই সময় কলম দিয়া পর্যন্ত সাহায্য করছে এই বিরোধী দল যাদেরকে জিএম কাদেরকে যেইভাবে করেন, তারা লেখা, তারা বক্তব্য করতে চাইছে, তো তাদেরকে ইলেকশনে আনতে চান। সো বেসিক্যালি আপনারা এই যতই এই সমীকরণ দেখেন, যতই ভোট কিভাবে হবে না হবে এটা দেখেন না, আপনারা যেটা বুঝতেছেন, এই যত বুদ্ধিজীবী যত নেতারা আছেন, যে আপনারা বুঝতেছেন যে জেনজি এবং এই যে তরুণ ভোটার তারা ভুল করতেছে। তো সেই ভুলটা ইনশাল্লাহ পরবর্তী ইলেকশনে দেখবেন। ইভেন আমি এটা আজকে বলে যাই, আপনারা মাথায় রাখেন যে আগামী ইলেকশনে আবারও একাকী বিএনপি সরকার গঠন করতে পারবে না, এটা 100% ধরে নেন। যতটা আপনি কনফিডেন্ট থাকেন, আমি বলে দিচ্ছি, আপনি পরবর্তীতে দেখতে পারবেন। জি, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। জি, আমি একটু কথা বলতে চাচ্ছি, যেহেতু শীর্ষ বলেছে ওই যে একটা সালাউদ্দিন সাহেব, আমি তো আসলে ব্যাপক জানি না, আমি বলেছি যে উনি না জেনে অথবা ওনার আত্মীয় হতে পারে বা কেউ নিয়ে গেছে আত্মীয়টা, সেখানে গাড়িতে আত্মীয় কোট করেই বলছেন, আপনি জানি না ওইভাবে বলেন নাই, আপনি আত্মীয় কোট করেই বলছেন। উনি কি আত্মীয় হইলেও উনি পারে এইটা? আত্মীয় হইলেও পারে, এজন্য তো দল তাকে শোকাজ করেছে, আলাউদ্দিন সাহেব প্রকাশ করেছে যে আমি যাই হোক, আমি বলছি যে কোনো না কোনো ভাবে লিঙ্ক থাকার জন্য, এটা পুরো আমি ভালোভাবে বলতে পারি না অথবা, কিন্তু সেখানে তো আমার আমি উদাহরণস্বরূপ বলছি, একজনে বলছে সেইটা বলছি, কিন্তু এই সালাউদ্দিন সাহেব দুঃখ প্রকাশ করেছে, তাকে বিএনপি শোকাজ করেছে, কেন এস আলমের গাড়িতে গেছে, এটা কিন্তু করেছে। এখন আপনারা তার ছেলে কিভাবে ওই চেয়ারে থাকে এখনো পর্যন্ত? এস আলমের সবকিছু দেখাশোনা করতেছে তার ছেলে, কিভাবে? এটা থাকা উচিত না, বা এটাও আমি এখন শুনলাম, এটাও আমি এখন শুনলাম। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা আমি বলি। ইউএনবি, আপনারা তো জানেন ইউএনবি হচ্ছে একটা কি সংবাদ সংস্থা, যেটা হচ্ছে যে আওয়ামী লীগের টাকায় চলতো, প্রাইভেট সংবাদ সংস্থা বলে কিন্তু আওয়ামী লীগের টাকায় চলতো এটা। আমি একটা এটা মনে হয় কোভিড এর পরে আমি ইউএনবি তে
অ্যাজ এ ডিজিটাল এক্সপার্ট হিসেবে ইন্টারভিউ দেই। তারা ইন্টারভিউ সবকিছু করে নিয়ে তারপরে আমি ফার্স্ট ছিলাম। আমি টোটাল ইউএনবির যেই ইন্টারভিউ ছিল আমি ছিলাম ফার্স্ট। আমাকে বাদ দিয়ে তারা 13তম লোককে ওই জায়গায় বাছাই করছে। ইভেন 6টা ইন্টারভিউ নিয়েছিল আমাকে। শেষ পর্যন্ত আমি জানতে পারছি ইউএনবির ওরা আমার খালি বাদ দিয়েছে একটাই কারণ আমার ফ্যামিলি মানে বিএনপি এবং এই ঘেঁষা জামাত ঘেঁষা ফ্যামিলি। আমার ফ্যামিলিতে ম্যাক্সিমাম বিএনপি এবং জামাত। আওয়ামী লীগ আপনি খুব খুঁজে আমার 2-3টা পার্সেন্টে পাইতে পারেন আওয়ামী লীগ আমার সে। ইভেন আমার খুব গুরুত্বপূর্ণ একজন আত্মীয় তারা সে আওয়ামী লীগের দিয়ে নাকি সে আমাকে রিকমেন্ড করতে চাইছে। আমি বলছি না, আমার দরকার নাই, যদি আমার আপনি বিষয়টা বুঝেন যে আমাদের এত স্যাক্রিফাইসের কারণে এত স্যাক্রিফাইসের মাধ্যমে এখন যে এই জায়গায় আসছি। সালাউদ্দিন সাহেব কত কষ্টে ছিলেন সেটা সে ভালো জানেন। সে গুম হয়েছে নিয়েছেন, সেই এই এসালমি এত কাহিনী করতেছে এখনো, সেটা প্রকাশ্য। তারপরও সেই চেয়ারে হচ্ছে কে, তার ছেলে। তাহলে আপনি একটু বিবেচনা করে দেখেন যে জামাত টানতেছে নাকি বিএনপি টানতেছে। আচ্ছা, আমি আরেকটু কথা বলতে চাচ্ছি যে আমাদের মামুন ভাই এসে বলেছেন যে বিএনপি অনেকে ভালো ভালো পোস্টে আওয়ামী লীগের লোক নিচ্ছে। আমিও দেখিনি এরকম ভালো ভালো পোস্টে গিয়েছে। আমার এখন মুখ নেই। আমি দেখেছি কুমিল্লা তিতাসে আবু হানিফ যে আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, তাকে জামাতের আবার আমির বানানো হয়েছে। তারপর তো আপনার উনি ছিল না, আমি বলছি এনা গ্রুপের মালিক, তাকে নমিনেশন দেওয়া হয়েছে ঢাকা 7 থেকে এনায়েতুল্লাহকে। এরপর আমি কোনো নমিনেশন দেয় নাই, এটা আপনি মিসলিড করছেন। আমি অলরেডি দেখছি এটা দেয়া হয় না। এটা আমি কালকে কোর্টে গেছিলাম, কোর্টে সেখানে পোস্টার ছাইয়ে গেছে, ওনার বক্তৃতা দিয়েছে। এখন দাঁড়িপাল্লার পোস্টার আছে। আরেকটা কথা আপনাকে বলি, আমি কালকে জজ কোর্টে গিয়েছিলাম আমার একটা হাজিরার জন্য, যে হাজিরা না দিলে একটা ওয়ারেন্ট হবে। সেইখানে যাইয়ে 2জন আওয়ামী লীগের লোক, আমাদের বৃহত্তর খুলনার লোক, অ্যাডভোকেট। আমি একজনের সাথে প্রথম দেখা হয়েছে, তাকে বললাম যে কি অবস্থা ভাই, আওয়ামী লীগ করে দিয়ে বুক ফুলেই আসেন। তা বললো যে না, এখন আর আওয়ামী লীগ করি না, আমি তো আওয়ামী লীগের পতনের পর জামাতে এসে গেছি। তাই বললাম কি বলেন। এরপরে কাট আনলাম, একটা ছবিও তুললাম। এরপর মানে আগে আমার সাথে পরিচিত, পরে আরেকজন, আমি আসবো সেই সময় আমি বললাম ভাই কেমন আছেন, কি এই দেখি তো ভালোই আছেন। সেও জামাতে যোগদান করছে, জামাতের বইও পড়ে আমার রুমে ধরে নিয়ে গেল, তার বাইরে এপিপিও বানাইছে। বিকেলে যখন আমি কেন্দ্রীয় সুরা সদস্য আমার মোড়লগঞ্জের নামটা বললাম না, সে যখন আমাকে জামাত নিয়ে আমি উল্টাপাল্টা কথা বলি, এটা উনি বলতেছে, আমি বলছি আমি সত্য কথা বলি। তখন তাকে এই কার্ড 2টা দিলাম, ছবি দেখাইলাম, এদের তো চিনি, এটা তো আওয়ামী লীগই করতো। তা আমি বললাম এরা এখন কেন জামাত করে, বলে দেখেন এখন অনেকে আমরা এখন এদেরকে মেনে নিচ্ছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি, শেষ কথা, আমার গবেষণায় এই মাস 4 মধ্যে আমি যা দেখতেছি, আওয়ামী লীগ মনে করতেছে যে জামাত হচ্ছে আমাদের জন্য নিরাপদ, এবং জামাতের সাথে যদি আমরা যাই তাহলে আমরা আমাদের বিচার থেকে রক্ষা পাবো, অনেক কিছু থেকে রক্ষা পাবো। কিন্তু বিএনপি কোনো ছাড় দেবে না। 65 লক্ষ লোকের নামে মামলা, গুম, ক্রস ফায়ার, জায়গা জমি দখল, এইটা আমার কাছে মনে হচ্ছে। এবং আমি দেখতেছি প্রতিনিয়ত আমার আসনে প্রচুর যোগদান করাইতেছে, বিভিন্ন জায়গায় এস্টাবলিশ করতেছে। এইটা আমার কাছে মনে হচ্ছে, অন্য কার কাছে কি মনে হচ্ছে আমি জানি না, এইটাই আমার কাছে মনে হচ্ছে। এবং সেই জন্য জামাতও তাদেরকে এরকম নিয়ে নিচ্ছে। এবং ওই যে লোকটা উকিল, শেষে আমি তো ওই আমার এই সুরা সদস্য সুজা ভাইকে দেখাইছি, উনি চিনছে 2জন কি। আমি যাই দেখলাম জামাতের বইও পড়া শুরু করেছে এবং বলছে যে আমি এখন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বর্তমান বাংলাদেশের অবস্থা নিয়ে আলোচনা করা হলো। কঠিন আলোচনা আর সমালোচনা আমরা একটু দেখে আসলাম, বাংলাদেশ কোন অবস্থাতে রয়েছে এবং কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে বিস্তারিত দেখে আসলাম এবং শুনে আসলাম লাইভ টক শোতে। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি ক্ষমতা নিয়েছিলেন দেশের মানুষের মুক্তির জন্য, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, যে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, আসলে কতটা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন তিনি করতে পেরেছেন এই বিষয়ে আসলে না বললেই নাই। মানুষ এখনো চাঁদাবাজির সাথে লিপ্ত, এখনো দুর্নীতির সাথে লিপ্ত, এখনো জবরদখল থেকে শুরু করে সকল ধরনের অপকর্ম এখনো চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পেরেছে এগুলো বন্ধ করতে। আমরা চেয়েছিলাম যে মানুষ স্বাধীনভাবে চলাচল করবে, কারোর সম্পত্তি কেউ দখল করবে না, কারোর অধিকার কেউ হস্তক্ষেপ করবে না, এরকম দেশে কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চেয়েছিলাম। এবং যেহেতু তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তিনি আন্তর্জাতিকভাবে বিশ্বখ্যাত একজন মানুষ, নোবেল বিজয়ী, শান্তিতে তিনি দেশটাকে শান্তিতে আনবেন,
অথচ তিনি যে ক্ষমতা নিয়েছেন, তিনি আসলে কি ক্ষমতা নিয়েছেন এই বিষয়টি তিনি আসলে ভালোভাবে বুঝতে পারেননি, যার কারণে দেশের মধ্যে এখনো অরাজকতা তৈরি হয়েছে। তার উপদেষ্টা মন্ডলীরা বেশিরভাগ আওয়ামী লীগের থেকে উঠে আসা, আওয়ামী লীগের দোষর বলে প্রমাণিত। তারা আওয়ামী লীগকেই মানে এবং আওয়ামী লীগকে যে পথে হেঁটেছে সেই পথেই তারাও হারছে। নির্বাচন নিয়ে যদি কথা বলি তাহলে নির্বাচন পিয়ার পদ্ধতি হবে নাকি অন্য পদ্ধতি হবে? আমরা ইতিমধ্যেই দেখেছি যে পিয়ার পদ্ধতির ঘোর বিরোধিতা করেছে বিএনপি সহ বেশ কিছু দল। আবার বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য দলগুলোও বলেছে যে পিয়ার পদ্ধতিতেই আগামী বাংলাদেশের নির্বাচন হবে। এই বিষয়গুলো নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। প্রিয় দর্শক, কি বলতে চান, কি বলার আছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।